পারমিতা। আমি গতকাল যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা মোটামুটি হচ্ছে সংস্কৃতির বিস্তার, সংস্কৃতির স্কোপ এবং সেই সংস্কৃতির মধ্যে আমরা লোকসংস্কৃতিকে কোথায় রাখি এবং লোকসংস্কৃতি থেকে লোকসাহিত্যে এসে আমরা কীরকমভাবে অনেকগুলো প্রকরণ, উপপ্রকরণ, উপবিভাগগুলো খুঁজে পাই তার একটা ধারণা দেবার আমি চেষ্টা করেছিলাম। আজকের আলোচনাটা কিন্তু একটু অন্যরকম হবে এই কারণেই যে গতকাল আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো মূলত হচ্ছে একেবারে প্রাথমিক স্তরের একটা ধারণা, কিছু সংজ্ঞা, কিছু উদাহরণ ইত্যাদি ইত্যাদি। এখন এই যে লোকসংস্কৃতি বা লোকসাহিত্য, এইটা কিন্তু ধীরে 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 বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের মধ্যে এসে যায়। সবথেকে প্রথম কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফোকলোরের একটা বিভাগ খোলা হয়। তারও আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তে ফোকলোর স্পেশাল পেপার ছিল এবং তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় তো ছিলই, এবং বহুদিন পরে আমরা যখন পড়তাম তখন ছিল না, কিন্তু তার কিছুদিন পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়েও লোকসংস্কৃতির বিভাগ খোলা হয়। অর্থাৎ কোথাও একটা সময় ফোকলোর, যেটাকে ভীষণ ব্যঙ্গ করে ফেকলোর বলে বলা হতো তথাকথিত উচ্চশিক্ষিত মহলে, সেটা কিন্তু একটু একটু করে, আমি বেদিন কোটেশন বলছি, কলকে পেতে থাকে। এই কথাগুলো বলার কারণ এটাই যে আমরা গতকাল যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে লোকসংস্কৃতি এবং লোকসাহিত্যের বর্গগুলো কী, কেন ইত্যাদি কতগুলো একটা প্রাথমিক ধারণা। কিন্তু যে মুহূর্তে এটা একটা পঠন পাঠনের মধ্যে এসে যাচ্ছে, অর্থাৎ সিলেবাস বলো বা রিসার্চ বলো, এর মধ্যে এসে যাচ্ছে, তখন কিন্তু শুধুমাত্র এই সংজ্ঞা কি, কোথা থেকে এটার উৎস, এই ছোটোখাটো ঐতিহাসিক বিষয়গুলোকে নিয়ে শুধুমাত্র কনসেন্ট্রেটেড থাকলে চলে না। এবং এটা দিয়ে শুধু আমাদের দেশের নয়, এটা বিদেশ থেকেও হয়েছে। আমি সেখান থেকে আজকে আমাদের দ্বিতীয় পর্বে আসব। দেখা যায় যে 1846 সালে 1846-এ উইলিয়াম টমস নামে এক ভদ্রলোক এই ফোকলোর শব্দটিকে প্রবর্তন করছেন। আগে অনেক মানুষের, মানে পিপলস কালচার, লোকাল কালচার, এরকম অনেক রকম নাম ছিল। সেখান থেকে একেবারে নির্দিষ্টভাবে একটা শব্দবন্ধের মধ্যে, অর্থাৎ একটা ডিসিপ্লিন হিসেবে ফোকলোর শব্দটা 1846-এ তিনি প্রবর্তন করেন। এবং তারপরেই কিন্তু দেখা যায় যে পৃথিবীর বেশিরভাগ দেশে, বিশেষ করে ইউরোপে, কিন্তু লোককথা বা ফোক টেলস নিয়ে খুব সিরিয়াসলি কাজ শুরু করা হয়। এবং সেই প্রাথমিক স্তরের কাজটা ছিল একেবারেই সংগ্রহ করা, অর্থাৎ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে লোককথা আমরা গতকালই আলোচনা করছিলাম, যেগুলো সবগুলোই কিন্তু মৌখিক ট্র্যাডিশন বা ওরাল ট্র্যাডিশন, এদের লিখিত কোনো রূপ থাকে না। ফলত সেই মৌখিক গল্পগুলোকে সংগ্রহ করে সেগুলোকে ছাপার অক্ষরে সংরক্ষণ করবার প্রয়োজন অনুভূত হতে থাকে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একজন ভাই, মানে দুই ভাইয়ের নাম বলবো জার্মানিতে। তাদের একজনের নাম উইলেম এবং একজনের নাম জাকব। আমরা ছোটোবেলায় গ্রিম ভাইদের লোককথার সংকলন পড়েছি। খয়েরি মলাটের মোটা বই ছিল। এখানে আমার সমবয়সী কাছাকাছি যেসব বয়সের বন্ধুরা আছেন তারা তো অবশ্যই পড়েছেন। তো ঠিক এইরকম ইউরোপে যখন লোককথার সংগ্রহ শুরু হয়, ফোকটেলস সংগ্রহ করে সেগুলোকে সংরক্ষণ করা শুরু হয়, আমরা কিন্তু দেখি আমাদের দেশে 19 শতকের প্রথম দশকের মাঝামাঝি থেকেই কিন্তু আমাদের দেশেও এরকম ফোকটেলসের কালেকশন শুরু হয়। এবং খুব ইন্টারেস্টিংলি সেটা শুরু হয় উইলিয়াম কেরির হাত ধরে। ওই শ্রীরামপুর কলেজ, ব্যাপটিস্ট মিশন, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যে নতুন করে একটা শিক্ষার অগ্রগতি হচ্ছিল, সেই সূত্রে উইলিয়াম কেরি লোককথা সংগ্রহ করতে শুরু করেন। তারপরে লালবিহারী দে আসেন, এবারে লালবিহারী দে আসেন, এবং এরকম করতে করতে পরবর্তীকালে আশুতোষ ভট্টাচার্য মশাই তো আসেনি। লোককথার, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যত মৌখিক ওরাল ট্রেডিশনের গল্প রয়েছে সেগুলো কিন্তু কালেক্টেড হতে থাকে। এবং এই কালেক্টেড হওয়ার সূত্রে দেখা যায় যে গল্পগুলো কিন্তু খুব নানা ধরনের। আমরা ধরো গতকালও তো ফোক টেলসের নানা রকম ধরন পড়লাম, যে কত রকমের ফোক টেলস হতে পারে, মিথ হতে পারে, টেল হতে পারে, লেজেন্ড হতে পারে। আবার লেজেন্ডের কত রকম ভাগ থাকে, ফোক টেলসের কত রকম ভাগ থাকে। এই যে এত রকম ভাগ রয়েছে, এই ভাগগুলোকে আলাদা করে বুঝতে গেলে কিন্তু তাহলে কাহিনীগুলোকে, গল্পগুলোকে প্রথমে প্রকরণগতভাবে আলাদা আলাদা করে সাজাতে হবে, তারপরে সেগুলোকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ লোককথার সংগ্রহের যে ধরনটা 19 শতকের প্রথম দশকের মাঝামাঝি থেকে এখানে শুরু হয়েছিল, 19 শতকের মাঝামাঝি এসে 1940s বা 45 অনওয়ার্ডস বলতে পারো, একটা কিন্তু মোড় ফিরল, একটা বাঁক ফিরল, যেখানে দাঁড়িয়ে সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি
ফোক টেলস নিয়ে রিসার্চের ব্যাপারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। এবং রিসার্চ মানেই তোমরা বুঝতে পারছো বিশ্লেষণ, বিশ্লেষণ মানেই তোমরা বুঝতে পারছো সেখানে একটা মেথডোলজির প্রয়োজন হলো, অর্থাৎ কতগুলো পদ্ধতিগত প্রশিক্ষণের প্রয়োজন হলো লোককথা ফোক টেলস পড়বার ক্ষেত্রে। এবং তোমরা তো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে প্রকরণ পড়ো, ধরো তোমরা উপন্যাসের প্রকরণ পড়ো, নাটকের প্রকরণ পড়ো, কবিতার প্রকরণ পড়ো, অর্থাৎ স্ট্রাকচার বা গঠন পড়ো। ঠিক সেই রকমভাবেই লোককথার বা লোককাহিনী, যেগুলোকে আমরা ফোক ন্যারেটিভস বলছি, সেই লোককাহিনীরও কিন্তু গঠন তৈরি হতে শুরু করলো, বা বলতে পারো যে লোককাহিনীরও যে একটা স্ট্রাকচার থাকবে, তারও যে একটা গঠন থাকবে, সেটাও কিন্তু তৈরি হওয়া শুরু হলো। এবং এটা শুরু করলেন 1909 সালে, 1909-এ ডেনমার্কের একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে অ্যালেক্স ওলরিক। আরেকবার বলছি, অ্যাক্সেল ওলরিক, অ্যাক্সেল ওলরিক, AXEL, অ্যাক্সেল ওলরিক। এই ভদ্রলোক 1909 সালে কতগুলো গঠন সূত্র আমাদেরকে দিলেন, যে গঠন সূত্রকে বলা হতো ওলরিক্স ল অথবা এপিক ল। বলা হতো ওলরিক্স ল অথবা এপিক ল। যে 9টি ল, এর মধ্যে 9টা ল আছে, আমি বলছি লগুলো পরপর, যে 9টি ল বা যে 9টি সূত্রের সাহায্যে একটি লোককাহিনীর গঠনকে নির্দিষ্ট করা যায়। অর্থাৎ আমি যদি একটা কোনো গল্পকে লোককাহিনী বা ফোকটেল বলে ভাবতে চাই, বা সেটাকে ফোকটেল বলে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে তার মধ্যে এই সূত্রগুলো থাকতে হবে। আমরা একটু দেখে নিই সূত্রগুলো কি, যেহেতু একটু ইংরেজির সূত্র, আমি ইংরেজিতে নামগুলো বলছি। ল অফ বিগিনিং, অর্থাৎ সূত্রপাত যখন হচ্ছে সেই উৎসের সূত্র, ল অফ বিগিনিং। 2 নম্বর সূত্র হচ্ছে ল অফ ক্লোজিং, অর্থাৎ কাহিনীর শেষ হবে কীভাবে, তার একটা সূত্র। ল অফ বিগিনিং, ল অফ ক্লোজিং। 3 নম্বর হচ্ছে ল অফ রিপিটিশন, মানে পুনরাবৃত্ত হবার সূত্র, ল অফ রিপিটিশন। 4 নম্বর হচ্ছে ল অফ টু, মানে 2, ল অফ টু। 5 নম্বর হচ্ছে ল অফ 3, মানে 3। 6 নম্বর হচ্ছে ল অফ 4, মানে 4। 7 নম্বর হচ্ছে ল অফ কন্ট্রাস্ট, মানে বৈপরীত্য। 8 নম্বর হচ্ছে ল অফ ইম্পর্টেন্স অফ ইনিশিয়াল পজিশন, অর্থাৎ গল্পের শুরুতে কে কোথায় ছিলেন তার গুরুত্ব। এবং শেষ বা 9 নম্বর লটি হচ্ছে ল অফ ইম্পর্টেন্স অফ ফাইনাল পজিশন, অর্থাৎ গল্পের শেষে গল্পের অন্তর্ভুক্ত চরিত্রগুলো বা গল্পের অন্তর্ভুক্ত ঘটনাক্রমটা কোন ফাইনাল পজিশনে, কোন শেষ বিশ্লেষণের জায়গায় এসে দাঁড়াচ্ছে। মানে মোটামুটিভাবে বলতে পারা যেতে পারে যে এই 9টি সূত্র দিয়ে একটা লোককথাকে গঠন করা হয়, বা একটা লোককথাকে স্ট্রাকচারালি যদি আমরা ডিকনস্ট্রাক্ট করতে চাই, বা যদি আমরা সেটাকে বিভাজন করে করে পড়তে চাই, তাহলে এই 9টি সূত্র আমাদেরকে দেখতে হবে। এই 9টি সূত্রকে নিয়ে গড়ে উঠেছে লোককথার গঠন। এই যে সূত্রগুলো, এই সূত্রগুলোকে নিয়ে আরেকজন বিজ্ঞানী, তিনিও ভীষণই বিখ্যাত, তার নাম স্টিথ টমসন। এই ভদ্রলোক লোককাহিনীর আঙ্গিক বিচার করে আমাদেরকে দেখাচ্ছে, লোককাহিনীর আঙ্গিক বিচার করে আমাদের দেখাচ্ছেন। তোমরা জানো যে লেখার মধ্যে একটা থাকে কন্টেন্ট এবং একটা থাকে আঙ্গিক, একটা থাকে আঙ্গিক থাকে এবং একটা থাকে কন্টেন্ট থাকে। স্টিথ টমসন যেগুলো বলছেন সেগুলো আমি আগে একটু বলি। 1 নম্বর হচ্ছে লোককাহিনীর সবচেয়ে প্রয়োজনীয় ঘটনাটি শুরুতে বর্ণিত হয় না। আমরা মিলিয়ে নিই, ওই প্রথম যে লটা বললাম ওলরিক্স ল, ল অফ বিগিনিং। তাহলে ল অফ বিগিনিংয়ের ক্ষেত্রে কোন সূত্রটা মাথায় রাখতে হবে? লোককাহিনীর সবচেয়ে প্রয়োজনীয় যে ঘটনাটা, অর্থাৎ সবথেকে ইম্পর্টেন্ট যে ঘটনাটা, সেটা কিন্তু একদম শুরুতে বর্ণিত হবে না। অর্থাৎ ইম্পর্টেন্ট ঘটনাটাকে গল্পের মাঝে মাঝে কোনো একটা জায়গায় আনা হবে। 2 নম্বর স্টিথ টমসন কী বলছেন, বহু ঘটনাই কাহিনীর মধ্যে 3 থেকে 4 বার পুনরাবৃত্ত হতে পারে এবং সেই পুনরাবৃত্তি সাসপেন্স তৈরি করে।
3 থেকে 4 বার রিপিটিশন হতে পারে এবং সেই রিপিটিশনটা সাসপেন্স তৈরি করে। আমরা মিলিয়ে নিতে পারছি ওলরিকের 3 নম্বর লয়ের সঙ্গে। ল অফ রিপিটিশন বলে যেটা বলছেন ওলরিক, এটা হচ্ছে সেইটা যে একটা কাহিনীর মধ্যে সাসপেন্স তৈরি করার জন্য একই ঘটনাকে রিপিট করা হয় 3 থেকে 4 বার। এবারে আসছি আমরা স্টিভ টমসনের তৃতীয় সূত্রে। স্টিভ টমসন বলছেন কি, প্রত্যেকটি লোককাহিনীতে সক্রিয়ভাবে প্রধান থাকে 2টি মাত্র চরিত্র, অর্থাৎ 2টো মাত্র চরিত্র থাকে, যে 2টো চরিত্রকে আমরা প্রধান চরিত্র বলতে পারি, এবং 2টো চরিত্র ব্যতীত আরও যদি চরিত্র থাকে তাহলে সেগুলো কিন্তু নিষ্ক্রিয় থাকে। তাহলে দেখো এবার আমরা দেখে নিই ওলরিকের ল অফ 2, ল অফ 3, ল অফ 4। তার মানে ল অফ 2 কোনটা? সেই ল অফ 2 হচ্ছে যেখানে কাহিনীর মধ্যে সক্রিয়ভাবে প্রধান 2টো চরিত্র থাকে, অর্থাৎ একজন এ একজন বি, তারা দুজনেই সমান মাপের গুরুত্বপূর্ণ চরিত্র, তারা দুজনেই সমান মাপের শক্তিশালী চরিত্র, তারা দুজনেই সমান মাপের আমাদের কাছে পছন্দের বা অপছন্দের চরিত্র। বাকি যদি চরিত্ররা থাকে তাহলে তারা কোথায় চলে যাবে? ল অফ 3-তে, ল অফ 4-এ। অর্থাৎ 3 বা 4 বা তার বেশি যদি কেউ থাকে তারা ওই 3-4-এর লতে চলে যাবে, তাদেরকে আমরা অতটা গুরুত্ব দেব না, এবং তারা ওই সক্রিয় প্রধান চরিত্র হবে না, তারা অনেকাংশেই নিষ্ক্রিয় থাকবে। কখনো কখনো কাহিনীর প্রয়োজনে তারা অল্প স্বল্প হলে সক্রিয় হতেই পারে। এবারে এই যে ল অফ 2 বললাম, যেখানে স্টিভ টমসন বলছেন যে সক্রিয়ভাবে প্রধান 2টো চরিত্র থাকে, সচরাচর দেখা যায় স্টিভ টমসন বলছেন তার 4 নম্বর বক্তব্য যে এই যে 2টো চরিত্র অত্যন্ত সক্রিয় প্রধান চরিত্র, তারা সাধারণত বিপরীত প্রবণতার হয়, ফলত তারা পরস্পরের প্রতিস্পর্ধী হয়, অর্থাৎ ওয়ান এগেনস্ট দি আদার, কারণ তাদের প্রবণতাটা আলাদা হয়। মানে ধরো একটা হিরো একটা ভিলেন, আমরা যদি এইভাবে ভাবি, তাহলে যদি বিপ্রতি প্রবণতার 2টো চরিত্র থাকে যারা পরস্পরের প্রতিস্পর্ধী, তাহলে আমরা তার সঙ্গে মিলিয়ে নিতে পারি ওলরিকের 7 নম্বর ল, ল অফ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে একটা সঙ্গে আরেকটার যে বৈপরীত্য রয়েছে সেটা। স্টিভ টমসন এবার বলছেন যদি এরকম হয় যে 2টো চরিত্র রয়েছে কিন্তু 2টো চরিত্রের মধ্যে বিপরীত প্রবণতা নেই, মানে 2টো চরিত্রই একই রকম, দুটোই বোকা, কি দুটোই ভীতু, কি দুটোই চালাক, কি দুটোই হয়তো শর্ট, তাহলে কিন্তু 2টো চরিত্রের কেউ পরস্পরের বিপ্রতীক হতে পারে না, কারণ তারা দুজনেই একই রকমের স্বভাবভুক্ত, এবং সেক্ষেত্রে গল্পের মধ্যে কিন্তু অন্য কোনো একটা চরিত্র প্রধান চরিত্র হবে। এরা দুজন তারা কিন্তু নগণ্য চরিত্র বলে আমাদের কাছে প্রতিপন্ন হবে, তারা প্রধান চরিত্র বলে প্রতিপন্ন হবে না। আর একটা যেটা বলছেন স্টিভ টমসন, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আমি কালকে এটার উল্লেখ তোমাদের কাছে আমি করেছিলাম লোককাহিনীর শর্তের কথা বলতে গিয়ে। স্টিভ টমসন বলছেন যে লোককাহিনীর আরেকটা যে শর্ত, সেটা হচ্ছে সব থেকে দুর্বল যে চরিত্রটা, সেই চরিত্রটাই পরিণামে সাফল্য অর্জন করে। অর্থাৎ আমি তোমাদেরকে গতকাল বলছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে প্রথমে একজন দুঃখী মানুষ, তার খুব লাঞ্ছনা, তাকে যে লাঞ্ছনা করে সে খুব খারাপ, খুব শক্তিশালী, তারপর একটা কোনো কঠিন কাজ সমাধানের মধ্যে দিয়ে সেই লাঞ্ছনাকারী শক্তিশালী যে মানুষটা বা পশুটা সে শেষ হয়ে যায়, এবং দুঃখ যে গোড়ায় পেয়েছে সে একটা খুব সুখী জীবনযাপন করে। দেখো স্টিভ টমসন সেটাই বলছেন, সব থেকে দুর্বল যে চরিত্র পরিণামে সেই সাফল্য অর্জন করে। এটার সঙ্গে আমরা মিলিয়ে নেব ওলরিকের শেষ 2টো ল। ল অফ ইম্পর্টেন্স অফ ইনিশিয়াল পজিশন, মানে ইনিশিয়াল পজিশন মানে কাহিনীর শুরুতে এই দুর্বল চরিত্রের পজিশন কী ছিল? সে খুব দুর্বল ছিল, সে ভালো ছিল না, তাকে খুব কষ্ট দেওয়া হতো, সে খুব অত্যাচারিত হতো। আর ল অফ ইম্পর্টেন্স অফ ফাইনাল পজিশন কি না, এই চরিত্রটাই পরিণামে এসে গল্পের মধ্যে কিন্তু সাফল্য পায়, গল্পের মধ্যে তার সব দুঃখ চলে গিয়ে সে খুব আনন্দে দিন কাটায়। ফেরিটেল তোমরা জানো, ফোকটেল তোমরা জানো, যে একটা খুব কমন ফ্রেজ দিয়ে শেষ হয়, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। এই যে লিভড হ্যাপিলি এভার আফটার, এটাই হচ্ছে ল অফ ইম্পর্টেন্স অফ ফাইনাল পজিশন, যেটা কিন্তু শুরু হয় ল অফ ইম্পর্টেন্স অফ ইনিশিয়াল পজিশন থেকে। অর্থাৎ দুঃখের পাহাড় পেরিয়ে এসে তবে সে বা তার যে প্রেমিক বা তার যে পার্টনার হ্যাপিলি লিভড এভার আফটার হয়। আর স্টিভ টমসন এর সঙ্গে 2টো জিনিস জুড়ছেন, সেটা হচ্ছে উনি বলছেন যে কাহিনীর সঙ্গে প্রত্যক্ষ
প্রত্যক্ষভাবে চরিত্রগুলির যে দোষ বা গুণগুলো সম্পৃক্ত শুধুমাত্র সেগুলোই বর্ণিত হয়। অর্থাৎ একটা চরিত্রের যদি 4-5টা শেড থাকে, একটা চরিত্রের যদি 4-5টা ক্যারেক্টারিস্টিক থাকে, আমরা কিন্তু সবকটাই গল্পের মধ্যে পাবো এমন নয়। এই গল্পটাকে বোঝানোর জন্যে বা এই গল্পের কাহিনীর প্রয়োজনের জন্যে তার চারিত্রিক যে বৈশিষ্ট্যটি আমার প্রয়োজন, সেটা গুণও হতে পারে, সেটা দোষও হতে পারে, শুদ্ধ সেই গুণটি বা সেই দোষটি প্রত্যক্ষভাবে বর্ণিত হবে। অর্থাৎ আমরা মনো ডাইমেনশনাল বা একমাত্রিক চরিত্র পাই বা সিঙ্গেল ডাইমেনশনাল চরিত্র পাই, আমরা কমপ্লিকেটেড অনেক রকমের মাত্রা সম্পন্ন চরিত্র পাই না। আর একটা কথা স্টিভ টমসন বললেন, তিনি বললেন যে এই গল্পগুলোর মধ্যে প্রয়োজনে কোনো উপকাহিনী থাকতেই পারে। মানে আমরা জানি উপকাহিনী কাকে বলে, যে একটা গল্পের মধ্যে আরও একটা গল্প, অর্থাৎ উনি বলছেন, স্টিভ টমসন বলছেন যে একটা গল্পের মধ্যে উপকাহিনী থাকতেই পারে, কিন্তু নর্মালি যেটা হয় যে অনেক ক্ষেত্রে উপকাহিনীটা এত পপুলার হয়ে যায় যে মূল কাহিনীর থেকে উপকাহিনীটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে আমাদের কাছে। উনি বলছেন লোককাহিনীর শর্ত অনুযায়ী উপকাহিনী থাকতে পারে, একটার বেশি উপকাহিনীও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটার অনুবর্তন করবে, অর্থাৎ একটা থেকেই পরেরটা আসবে, তার থেকেই আরেকটা আসবে, এইরকমভাবে। মানে গল্পের ক্রমটি একমাত্রিক হবে, অর্থাৎ গল্পটা একটা সরল রৈখিক রেখায় চলবে, গল্পের মধ্যে কোনো ডালপালা বিস্তার হবে না। তার কারণ হচ্ছে, আমরা কালকে লোককথার যে টাইপগুলো পড়েছিলাম, তোমাদের মনে আছে যে আমরা বীর কথা, পশু কথা, সভা কথা, কৌতুক কথা, রূপকথা সব পড়েছিলাম। সেখানে না খুব জটিল গল্প আসে না, কারণ আমরা জানি সেখানে কারা চরিত্র থাকবে, তারা কি করবে, তারপরে তাদের শাস্তি হবে, মানে আমরা আগে থেকে জানি তাদের শাস্তি হবে, এবং যারা দুঃখ পাচ্ছে তারা আলটিমেটলি জীবনে ভালো থাকবে, এটা তো আমরা জানি। ফলে উপকাহিনী এলেও কিন্তু উপকাহিনীগুলো কোথাও গল্পের যে সরল রৈখিক ধারাটা, যে কন্টিনিউয়াসলি একমাত্রিক যে ধারাটা, সেই ধারাটাকে কমপ্লিকেট করবে না। তাহলে চরিত্রগুলোও হচ্ছে একমাত্রিক, মনোডাইমেনশনাল, এবং গল্পটাও হবে সরল রৈখিক বা একমুখী গল্প হবে। আর শেষ যে কথাটা স্টিভ টমসন বলছেন, তিনি বলছেন যে সচরাচর লোককাহিনীগুলির মধ্যে কিন্তু আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য প্রকাশ পায়। এখন এই যে আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য প্রকাশ পায়, এই কথাটা একটু ডিবেটেবল, কারণ আমরা গতকাল দুটো তত্ত্ব পড়েছিলাম, তোমাদের মনে আছে, একটা পড়েছিলাম পরিভ্রমণ তত্ত্ব অর্থাৎ মাইগ্রেশন থিওরি, আরেকটা আমরা পড়েছিলাম বহু উৎসজাত তত্ত্ব অর্থাৎ পলিজেনেসিস থিওরি, যেটাতে কিন্তু আমরা দেখেছিলাম যে মাইগ্রেশনের সূত্রে যদি একটা গল্প অন্য সভ্যতায় যায়, সেখানে অ্যাকালচারেশন বা সংস্কৃতি মিলনের সূত্রে গল্পটার মধ্যে সেই নতুন সংস্কৃতিটার অনেক কিছু উপাদান যুক্ত হয়। আর পলিজেনেসিসের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে একই সংস্কৃতির মধ্যে থাকলেও, একই সময়কালে থাকলেও, সংস্কৃতির সিঁড়ির কোন ধাপে কে রয়েছে তার উপর নির্ভর করে তার গল্পের উপাদান কী কী হবে। ফলে স্টিভ টমসনের এই লাস্ট কথাটা, যে সব সময়ই যে লোককথার মধ্যে আঞ্চলিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য প্রকাশ পাবে, অর্থাৎ লোকাল ফ্লেভার প্রকাশ পাবে, এটা সব সময় ঠিক নাও হতে পারে, আবার ভুলও নয়। কারণ আমরা যখন গ্রিম ভাইদের গল্প পড়ছি, তখন গ্রিম ভাইদের গল্পের মধ্যে আমার এখনও মনে আছে, আমরা ডেনমার্কের কিছু কাহিনী পাচ্ছি আমরা তাদের সংগ্রহ থেকে, যেখানে লার্ক পাখির গান, সেখানে বসন্তকাল, সেখানে ডেইজি ফুল, এরকম 3-4টে কমন মোটিভ পাচ্ছি, যেটা থেকে আমরা কিন্তু ডেনমার্কের ছবিটাকে খুব সুন্দর করে দেখতে পাচ্ছি। ফলে এটা একটু ডিবেটেবল। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা পেলাম, এই যে পদ্ধতি, এই যে আমরা পেলাম যে লোককাহিনীর পদ্ধতি কীরকম হবে, এবং স্টিভ টমসন আমাদের দেখিয়ে দিলেন যে একটা কাহিনীর মধ্যে আমাদেরকে কি কি খুঁজতে হবে, এই সূত্রেই কিন্তু 1909 সালের পর থেকে আমাদের দেশে, অন্তত 1940-45-এর পর থেকে লোককথার বিশ্লেষণ করা শুরু হলো, এবং বিশ্লেষণ করতে গিয়ে বর্তমানে মোট 5টি পদ্ধতিকে মেনে নেওয়া হয়েছে লোককথার বিশ্লেষণ পদ্ধতি হিসেবে। অর্থাৎ আমরা যদি বলি যে দ্য মেথডোলজিজ অফ ফোক টেলস বা লোককথাকে বিশ্লেষণ করার পদ্ধতিগুলি 5টি। আমি একটা একটা করে বলছি, লিখে নাও, তারপরে আমি ব্যাখ্যায় যাব। প্রথম পদ্ধতিটির নাম ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি। ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি 19 শতকের শেষার্ধে এটি ফিনল্যান্ডের 2 বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন। তাদের নাম জুলিয়াস ক্রোন এবং
কার্ল ক্রোন, তারা দুজনে হচ্ছেন বাবা এবং ছেলে। হ্যাঁ, ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি 19 শতকের শেষার্ধে ফিনল্যান্ডে একই পরিবারের 2 প্রজন্মের 2 জন মানুষ এই পদ্ধতিটিকে আবিষ্কার করেছিলেন। একজনের নাম জুলিয়াস ক্রোন, একজনের নাম কার্ল ক্রোন, দুজন 2 প্রজন্মের। দ্বিতীয় পদ্ধতি তোমরা পড়েছো হয়তো, তবু বলছি, দ্বিতীয় পদ্ধতিটির নাম টাইপ মোটিভ পদ্ধতি। টাইপ মোটিভ পদ্ধতি, যে পদ্ধতিতে টাইপ পদ্ধতিটার উদ্ভাবক হচ্ছেন ডেনমার্কের বিজ্ঞানী অ্যান্টি আর্নে। টাইপ পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন ডেনমার্কের বিজ্ঞানী অ্যান্টি আর্নে। আর মোটিভ পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন, যার কথা একটু আগেই তোমাদেরকে বললাম, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিথ টমসন। টাইপ মোটিভ পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন ডেনমার্কের অ্যান্টি আর্নে, আর মোটিভ পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিথ টমসন। যদি লেখা হয়ে থাকে আমি তৃতীয়টায় আসব। তৃতীয়টা হচ্ছে রূপতাত্ত্বিক হাইফেন আঙ্গিকবাদী পদ্ধতি। রূপতাত্ত্বিক হাইফেন আঙ্গিকবাদী পদ্ধতি। রূপতাত্ত্বিক হাইফেন আঙ্গিকবাদী পদ্ধতি। রূপতাত্ত্বিক পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন রাশিয়ান বিজ্ঞানী ভ্লাদিমির প্রপ। রাশিয়ান বিজ্ঞানী ভ্লাদিমির প্রপ রূপতাত্ত্বিক পদ্ধতি উদ্ভাবন করেছিলেন, এবং সেই রূপতাত্ত্বিক পদ্ধতির বিবর্তনেই আঙ্গিকবাদী পদ্ধতি তথা মরফোলজিক্যাল মেথড তৈরি করেন, যিনি, তার নামটা আমরা একদম অন্যভাবে জানি, আমরা জিন্স পড়ি যে সেই জিন্সের সূত্রে জানি, লেভি স্ট্রাউস, কিন্তু সেই লেভি স্ট্রাউস নাম আর আমি এখন যে লেভি স্ট্রাউসের কথা বলছি তারা আলাদা। এই লেভি স্ট্রাউস হচ্ছেন বিজ্ঞানী লেভি স্ট্রাউস, যিনি ভ্লাদিমির প্রপের রূপতাত্ত্বিক পদ্ধতিটাকে বিবর্তিত করে আঙ্গিকবাদী বা মরফোলজিক্যাল মেথডটাকে তৈরি করেন। 5 নম্বর পদ্ধতি হচ্ছে মনোসমীক্ষণ পদ্ধতি বা সাইকো অ্যানালিটিক্যাল পদ্ধতি। মনোসমীক্ষণ পদ্ধতি বা সাইকো অ্যানালিটিক্যাল পদ্ধতি, যার উদ্গাতা হচ্ছেন, আমরা সবাই তাকে জানি, সিগমন্ড ফ্রয়েড, এবং পরবর্তীকালে তার ছাত্র C.S. ইয়ুং। এটা হচ্ছে 4 নম্বর পদ্ধতি। মনোসমীক্ষণ পদ্ধতি এর উদ্গাতা হচ্ছেন সিগমুন্ড ফ্রয়েড, জার্মানির, এবং তার শিষ্য, পরবর্তীকালে যদি তার সঙ্গে ফ্রয়েডের প্রচুর মতান্তর হয়, C.J. ইয়ুং, কার্ল গুস্তাভ ইয়ুং, C.G. ইয়ুং। আর 5 নম্বর, যেটা আধুনিকতম পদ্ধতি, মানে যে পদ্ধতিটার উদ্ভব খুবই রিসেন্টলি বলতে পারো, 20th সেঞ্চুরিতে একটা সময় দাঁড়িয়ে এই পদ্ধতিটার উদ্ভাবন হয়েছে। 20th সেঞ্চুরির ওই 20-এর দশক কি তার একটু পরের সময় থেকে উদ্ভাবন হয়েছে। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদী পদ্ধতি। ঐতিহাসিক বস্তুবাদী পদ্ধতি। সেই পদ্ধতিটার উদ্ভাবন হয়েছে স্বাধীন রাশিয়াতে, যখন সেটা ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া বা USSR ছিল। আমরা যারা এখানে 50 বয়স, আমরা সবাই USSRকে দেখেছি, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়ার কথা আমরা জেনেছি। সো সেই 5ম পদ্ধতি বা আধুনিকতম পদ্ধতিটা শুরু হয় বা উদ্গাত হয় 19th সেঞ্চুরির একটা মাঝামাঝি, বলবো না, 20th সেঞ্চুরির সময় থেকে 20th সেঞ্চুরির ধরো 20s বা 1925 অনওয়ার্ডস তৈরি হয় রাশিয়াতে। সেটা একটা গ্রুপ অফ সায়েন্টিস্টরা বা গ্রুপ অফ সোশিওলজিস্টরা সেই পদ্ধতিটাকে উদ্ভাবন করেন। তাদের নামগুলো ভারী মজার, একটু লিখে নাও। আজাদোভস্কি, সকলভ, বিরজুকভ। আজাদোভস্কি, সকলভ, বিরজুকভ। এই যে 5টি পদ্ধতি, তোমরা যেহেতু টাইপ মোটিভ পদ্ধতিটা পড়ে নিয়েছো, আমি খুব ডিটেলে যাব না। বাকি 4টে পদ্ধতি আমি ছোট ছোট করে তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করব। প্রথম যে পদ্ধতিটার কথা বললাম, জুলিয়াস ক্রোন এবং কার্ল ক্রোনের উদ্ভাবন করা 19 শতকের শেষার্ধে ঐতিহাসিক এবং ভৌগোলিক পদ্ধতি। সেই পদ্ধতিটা কি, বা সেই পদ্ধতি দিয়ে আমি লোককাহিনীকে বা লোককথাকে কিভাবে অ্যানালাইজ করব,
যদি দেখা যায় যে একটা কাহিনীর ভিন্ন ভিন্ন পাঠ পাওয়া যাচ্ছে, অর্থাৎ একই দেশের একই সংস্কৃতির মধ্যে একটা কাহিনীর ভিন্ন ভিন্ন পাঠ পাওয়া যাচ্ছে, তাহলে সেই পাঠগুলোকে পরপর পরপর সাজিয়ে নিয়ে সেইটার মধ্যে যেটা প্রাচীনতম আমরা সেটাকে বলবো এই গল্পটির বা এই লোককথাটির আদি রূপ বা আর্কিটাইপ। আদি রূপ বা আর্কিটাইপ বা প্রত্ন প্রতিমা। আর সময়ের বিচারে তার পরের যে পাঠগুলো, গল্পগুলো অলমোস্ট হয়তো একই, একটু একটু হয়তো স্থানান্তরের কারণে চেঞ্জ হতে হতে গেছে বা সময়ান্তরের কারণে চেঞ্জ হতে হতে গেছে, সেই রকম আলাদা আলাদা পাঠগুলোকে বলবো আমরা অইকোটাইপ। এটা হচ্ছে আর্কিটাইপ, ওটা হচ্ছে অইকোটাইপ। তোমরা বানানটা লিখতে পারো অ হস্যই কয়কার অইকো টাইপ। আর আর্কিটাইপটা তুমি যেটাই বুঝতে পারছো আ কয়রে হস্যই টাইপ। এটা তো গেল একটা দেশের মধ্যে যদি আমি একই গল্পের ভিন্ন ভিন্ন পাঠ পাই। কিন্তু ধরো এরকম যদি হয় যে কালকে আমরা দেখছিলাম, আমরা হাঙ্গেরিয়ান একটা মিথ পড়েছি, আবার আমরা ভিয়েতনামিজ একটা ফোকটেলস পড়েছি, যেটা গল্প দুটো অলমোস্ট সেম। তাহলে যদি দেখা যায় যে আলাদা আলাদা সংস্কৃতি কিন্তু তাদের মধ্যেও একই রকমের গল্প পাওয়া যাচ্ছে, তখন ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতির ব্যবহার কীরকম হবে? তখন প্রথমে দেশগতভাবে কান্ট্রি ওয়াইজ গল্পগুলোকে বর্গীকরণ করা হবে এবং তারপরে কান্ট্রির মধ্যে যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, একটা দেশের মধ্যে তো অনেকগুলো ভাষা, ধরো ইউরোপের যদি আমরা ধরি, ইউরোপে কত রকমের ভাষা রয়েছে। যদি দেখা যায় ইউরোপে একই গল্প 6-8টা ভাষায় রয়েছে, আবার একই গল্প ভারতবর্ষেও রয়েছে 3-4টে ভাষায়, তাহলে কীরকমভাবে ভাগ হবে? আগে ভারতবর্ষের গল্পগুলোকে একটা সারণী হবে, তাছাড়া ইউরোপের গল্পগুলোর একটা সারণী হবে, হয়ে গেল। দ্বিতীয় সারণীতে ইউরোপের ভিন্ন ভিন্ন ভাষা অনুযায়ী গল্পগুলোকে পরপর সাজানো হবে, ধরো জার্মান, ধরো ইংলিশ, ধরো ফ্রেঞ্চ, এরকমভাবে হবে। বাংলাতেও ধরো হিন্দি, ধরো বাংলা, ধরো ধরো ভারতবর্ষে ধরো বাংলা, ধরো হিন্দি, ধরো মালায়ালিয়াম, ধরো গুজরাটি, এরকমভাবে সাজানো হবে। এবং এইরকমভাবে বর্গীকরণ করে নেওয়ার পরে তারপরে প্রত্যেকটা পাঠের ভেতর থেকে এই সবকটা পাঠের আর্কিটাইপটা, অর্থাৎ মূল এককটাকে তুলে নিতে হবে, মানে সেই এককটা যে কারণে আমরা গল্পগুলোকে সিমিলার করছি। কিন্তু এইখানে একটা ভীষণ ঝামেলা হবে। আমি তো তোমাদের বললাম যে আঞ্চলিক পাঠ তৈরি হয়, মানে যখনই একটা গল্প আমার দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছে বা অন্য দেশের গল্প আমার দেশে যাচ্ছে, আমি তো আমার মতন করে গল্পটা সাজাচ্ছি। তাই জন্যে এই ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি দিয়ে আমি যদি ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ভাষার গল্পকে বিচার করতে যাই, একটা ভয়ঙ্কর কাজ হবে যে প্রত্যেকটা গল্প থেকে আগে আমাকে আঞ্চলিক বা ভাষাগত পার্থক্যের যে ভ্যারিয়েবলগুলো, সেই ভ্যারিয়েবলগুলোকে অর্থাৎ পরিবর্তনশীল যে কম্পোনেন্টগুলোকে, সেগুলোকে সরিয়ে দিতে হবে। তবে কিন্তু আমি গল্পের ভেতরে যে আর্কিটাইপটা রয়েছে, অর্থাৎ কমনটা পয়েন্টটা রয়েছে, যে কমন পয়েন্টটা সারা সংকলনের সবকটা ভাষার সবকটা দেশের গল্পগুলোর মধ্যে একই, সেই আর্কিটাইপটাকে আমি খুঁজে পাবো। আমি দুটো উদাহরণ দিয়ে বোঝাই, একটা আমাদের দেশজ গল্পের উদাহরণ, একটা আমাদের বিদেশি গল্পের উদাহরণ। দেশজ গল্প হচ্ছে কাজল রেখা ও কাঞ্চনমালা। কাজল রেখা যে গল্পটা, সেই কাজল রেখা গল্পটা সৃষ্টি হয়েছে বা পাওয়া গেছে ময়মনসিংহের গারো হাজং বাঙালি মিশ্রিত যে একটা সামাজিক পরিবেশ, সেইখান থেকে আমরা এইটা পেয়েছি। আর দ্বিতীয় যেটা কাঁকনমালাটা বা কাঁকনমালা কাঞ্চনমালা যে গল্পটা, সেই গল্পটা আমরা পেয়েছি টাঙ্গাইল, ঢাকা এবং বিক্রমপুরের যে অবিমিশ্র বাঙালি সমাজ, আমরা সেইখান থেকে পেয়েছি। অর্থাৎ একটাতে আমরা একটা মিশ্র সমাজ থেকে উদ্ভূত গল্প পাচ্ছি, চন্দ্রকুমার দের যে গল্পটার নাম হচ্ছে কাজল রেখা, চন্দ্রকুমার দের সংগৃহীত। আর আরেকটা যেটা অবিমিশ্র বাঙালি সমাজ থেকে পাচ্ছি, যে গল্পটার নাম কাঁকনমালা কাঞ্চনমালা, সেটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংকলন করেছে। দুটো গল্পেই কমন পয়েন্ট কী বা আর্কিটাইপ কোনটা, মানে যেটা দুটো গল্পের মধ্যে রয়েছে যে একটা দাসী রানীকে ছলনা করে এবং সে রানী সেজে বসে, এবং এই রানী সেজে বসে ছলনা করার জন্য শাস্তির পরিণামে তার মৃত্যু ঘটে, মানে তাকে হত্যা করা হয়। কিন্তু দুটো গল্প আলাদা হয়ে যাচ্ছে, মানে তোমরা যদি গল্পগুলো পড়ো দেখবে কাজল রেখার গল্পের বিন্যাস আর কাঁকনমালা কাঞ্চনমালার গল্পের বিন্যাস আলাদা, যদিও দুটো গল্পেই কিন্তু ওই দাসী ছলনার ব্যাপারটা রয়েছে। কেন আলাদা হয়ে যাচ্ছে?
প্রথম গল্পটাতে অর্থাৎ কাজল রেখাতে দেখানো হচ্ছে সূচবিদ্ধ মৃত স্বামীর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে রানী সেজে বসা দাসীর। আর দ্বিতীয় গল্পটাতে অর্থাৎ কাকনমালা এবং কাঞ্চনমালাতে দেখানো হচ্ছে যে রাখালের বন্ধুত্ব রাজা অস্বীকার করছেন এবং রাজা সেই বন্ধুত্ব অস্বীকার করছেন বলে অজস্র সূচে বিদ্ধ হয়ে তিনি শাস্তি পাচ্ছেন। তাহলে দেখো দুটো গল্পের মধ্যে দুটো কমন পয়েন্ট পাচ্ছি, দাসীর রানী সেজে বসা আর সূচবিদ্ধ হয়ে মারা যাওয়া, মানে একটা সূচবিদ্ধ মৃতদেহ আরেকজনের সূচবিদ্ধ হওয়া। তাহলে যদি আমরা এই সূচবিদ্ধ হওয়াটাকে আর দাসী রানী সাজাটাকে আর্কিটাইপ বলি, ঐক্যটাইপ কোনটা? তাহলে কাজল রেখা হচ্ছে একটা ঐক্যটাইপ আর কাকনমালা কাঞ্চনমালা হচ্ছে আরেকটা ঐক্যটাইপ। তার কারণ একটা গল্পে মৃতের সঙ্গে বিবাহ দেখানো হচ্ছে, এবং মৃতের পুনর্জীবন লাভ দেখানো হচ্ছে, যেটা আমাদের একটা আদিম সংস্কারের কথা মনে করিয়ে দেয়। আর অন্য গল্পে রাজা যখন রাখালের সখ্যটাকে অস্বীকার করছেন, সেখানে শ্রেণী বিভেদগত একটা জটিল সমাজ বিভেদের বা একটা সমাজ বিচ্ছেদের কথা বলা হচ্ছে। এবং এই যে বললাম সময়গতভাবে, তাহলে কিন্তু আমরা প্রাচীনতর গল্প, কোন গল্পটা বলবো? আমরা প্রাচীনতর গল্প বলবো প্রথম গল্পটা অর্থাৎ কাজল রেখার গল্পটা, কারণ সেখানে একটা প্রাচীন সিস্টেমকে দেখানো হচ্ছে, পুনর্জীবন লাভের কথা দেখানো হচ্ছে। কিন্তু গল্প দুটো সেম, দুটো গল্পের মূল আর্কিটাইপটা এক, কিন্তু আলাদা হয়ে যাচ্ছে ঐক্যটাইপ। তাহলে ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি দিয়ে বিচার করতে গেলে আমরা এইরকমভাবে একই দেশের একই সংস্কৃতির অন্তর্ভুক্ত একই গল্পকে বিচার করতে পারি। এবার বিদেশি গল্প দেখাবো বলেছিলাম, সেই গল্প দুটো তোমাদের খুব চেনা। একটা হচ্ছে দক্ষিণারঞ্জনেরই কালেকশনে রয়েছে ঘুমন্তপুরীর রাজকন্যার গল্প, আর একটা হচ্ছে পেরলতের স্লিপিং বিউটি। এই গল্পটাও তোমরা সবাই জানো। দুটো গল্পেই কিন্তু আমরা কি পাচ্ছি? দুটো ঘুমন্ত রাজকন্যা, যে দুটো ঘুমন্ত রাজকন্যার ঘুম ভাঙানো হচ্ছে। তাহলে দুটো গল্পের দেখো, একটা বাংলা গল্প একটা বিদেশি গল্প, অর্থাৎ দুটো আলাদা অঞ্চলের, দুটো আলাদা দেশের, দুটো আলাদা সংস্কৃতির গল্প। দুটো গল্পকে আমরা ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি দিয়ে সিমিলার কেন বলছি? দুটো গল্পের আর্কিটাইপ এক, দুটো গল্পে ঘুমন্ত রাজকন্যার ঘুম ভাঙানো হচ্ছে। কিন্তু গল্প দুটো আলাদা কেন? ঘুমন্ত রাজকন্যার গল্পে, ঘুমন্তপুরী রাজকন্যার গল্পে আমরা দেখছি রূপোর কাঠি দিয়ে রাজকন্যাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় আর সোনার কাঠি দিয়ে রাজকন্যার ঘুম ভাঙানো হয়। কিন্তু স্লিপিং বিউটি গল্পে, বিদেশি গল্প তো, আমরা দেখছি ঘুমন্ত রাজকন্যার ঠোঁটে বিদেশি রাজপুত্র এসে চুম্বন করেন এবং তার সেই চুম্বনের স্পর্শে রাজকন্যার ঘুম ভাঙে। অর্থাৎ ঘুমোনো এবং ঘুম ভাঙা হচ্ছে আর্কিটাইপ কমন, যেটা দুটো দেশের দুটো গল্পের মধ্যে রয়েছে। কিন্তু দুটো আলাদা আলাদা ঐক্যটাইপ কেন হয়ে যাচ্ছে? একটায় সোনার কাঠি ছুঁয়ে জাদুর মতন করে ঘুম ভাঙানো হচ্ছে, আরেকটায় একটি পুরুষের চুম্বন অর্থাৎ তার ভালোবাসার ছোঁয়ায় ঘুম ভাঙানো হচ্ছে। বুঝতেই পারছো, আমাদের দেশের সংস্কৃতিতে রাজপুত্র এসে রাজকন্যাকে চুম্বন করে ঘুম ভাঙাচ্ছে, এটা মানানসই হতো না। ফলত একই আর্কিটাইপ, একই কাহিনী কাঠামো, একই কাহিনী একক, অথচ ব্যাখ্যাগত কারণে, অথচ তার প্রেজেন্টেশনের কারণে কীরকমভাবে ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি দিয়ে আমরা দুটো গল্পকে আলাদা করে দেখতে পারি। একই দেশের একই অঞ্চলের গল্পকেও আলাদা করে দেখতে পারি, আবার দুটি দেশের দুটি ভাষার গল্পকেও আমরা আলাদা করে দেখতে পারি। এবারে আমরা আসবো টাইপ মোটিভ পদ্ধতিতে। পদ্ধতিতে তোমরা জানো, আমি ছোট্ট করে একটু বলে দিই মনে করিয়ে দেওয়ার জন্যে। আমরা যদি টাইপকে বলি একটা পরিবার, মোটিভ তাহলে সেই পরিবারের সদস্য, অর্থাৎ মোটিভ মাত্রেই টাইপের মধ্যে বিলং করবে। প্রত্যেকটা মোটিভের মধ্যেই সেই টাইপটাকে থাকতেই হবে, কারণ তারা সেই টাইপের অন্তর্ভুক্ত। কিন্তু প্রত্যেকটা মোটিভ আবার প্রত্যেকের সঙ্গে এক নয়। যেরকম ধরো হাতের 5টা আঙুল, আমি 5টা আঙুল মিলিয়ে তো একটা হাত বলছি, আমার এই হাতটা আমার 5টা আঙুল মিলে আমার এই একটা হাত, কিন্তু এই আঙুলটা এটার থেকে আলাদা, এটা এটার থেকে আলাদা, এটা এটার থেকে আলাদা, এটা এটার থেকে আলাদা, এটা এটার থেকে আলাদা। মানে আমার হাতটা যদি টাইপ হয়, তাহলে এই 5টা আঙুল হচ্ছে তার মোটিভ, প্রত্যেকটার থেকে আলাদা। অর্থাৎ টাইপ মোটিভ পদ্ধতিতে আমরা যদি একটা কাহিনীকে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আগে মোটিভগুলোকে খুঁজে বার করতে হবে, যে মোটিভগুলোকে বলা হয় কাহিনীর ক্ষুদ্রতম ভগ্নাংশ, যেগুলো একত্রে সমন্বিত হয়ে এক একটি কাহিনী গড়ে ওঠে। এবং এইভাবে ধরো, আমি এভাবে বলি, ধরো ABCDE,
এই 5টা মোটিভ নিয়ে ধরো একটা কাহিনী গড়ে উঠেছে, সেই কাহিনীটা ধরো আমরা নাম দিলাম ক। আবার একটা গল্প পেলাম আমরা ধরো খ, সেই গল্পটাকে বিশ্লেষণ করে দেখছি ওমা তার মধ্যেও তো ABCDEF এই 5টা মোটিভই রয়েছে। এরকমভাবে ধরো আমরা যদি পরপর 5টা গল্প দেখি, ক খ গ ঘ ও 5টা গল্প দেখলাম, সেই 5টা গল্পের মধ্যেই আমরা দেখছি প্রত্যেকটার মধ্যেই ABCDEF করে 5টা মোটিভ রয়েছে। তার মানে আমরা কি বলবো, এই 5টা গল্পই তার মানে কিন্তু একই টাইপের অন্তর্ভুক্ত, অর্থাৎ গোত্রের দিক থেকে এই 5টা গল্পই কিন্তু একই ধরনের গল্প, কিন্তু গল্পগুলো প্রত্যেকটার থেকে আলাদা। ক খ এর থেকে আলাদা, খ গ এর থেকে আলাদা, লাইকওয়াইজ গ ঘ এর থেকে আলাদা, ঘ ও থেকে আলাদা, ও ক এর থেকে আলাদা। কেন? কারণ তাদের মধ্যে যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলোর প্রত্যেকটার নিজস্বতা রয়েছে। তোমাদেরকে মুনমুন ম্যাডাম নিশ্চয়ই বলেছেন যে মোটিফের মধ্যেও কিন্তু আবার ধরো একটা সংখ্যা দিয়ে 201.8, 204.2, 518.12 এরকম দেওয়া থাকে। ওই যে পয়েন্ট ক, 0.12, 0.34 এইগুলো হচ্ছে ভেরিয়েশনস, মানে মোটিভের মধ্যেও কিন্তু ভেরিয়েশনস থাকে, যে কারণে একই টাইপের গল্প হলেও গল্পগুলোকে আমরা একটা অন্যটার ক্লোন বা একটা অন্যটার ডুপ্লিকেট বলতে পারি না। এবং এইখানে মনে করো স্টিভ টমসন যেটা বলেছিলেন একদম শেষে, যে আঞ্চলিক সংস্কৃতির বৈশিষ্ট্য ওইভাবেই কিন্তু সেম টাইপের অন্তর্ভুক্ত হলেও মোটিফের আঞ্চলিক বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণে সেম টাইপের গল্পের মধ্যেও একটু একটু করে ভ্যারিয়েশনস হয়, আলাদা আলাদা করে ভ্যারিয়েশনস তৈরি হয়। এবং হওয়াটা খুব লাইকলি, কারণ তোমরা জানো যে টাইপ সূচিতে কতগুলো টাইপ আছে। আমি প্রশ্ন করব না, কারণ হয়তো মনে নেই, একটু মনে করে দিচ্ছি, পরীক্ষা এসে গেছে। 2499 2499টা টাইপ সূচি রয়েছে, এবং মনে করা হয় পৃথিবীর সমস্ত ফোকটেলস, পৃথিবীর সমস্ত লোককাহিনীকে কোনো না কোনো একটা টাইপের মধ্যে পড়তেই হবে। অর্থাৎ এই যে 2499টা টাইপ রয়েছে, যে কোনো একটা টাইপ বা একাধিক টাইপের সংমিশ্রণে একটা ফোকটেল বা একটা লোককথা গড়ে উঠছে। তোমরা বিভাজনগুলো জানো, আমি তবু মনে করাই। 100 থেকে 299 অ্যানিমাল টেল, 300 থেকে 1199 হচ্ছে রূপকথা বা ফেয়ারিটেল বা মার্খেন। তারপরে যে ধারাটা মানে 3 নম্বর যেটা 1200 থেকে 1999 হচ্ছে হাসি ঠাট্টার কাহিনী, মানে যেটাকে আমরা কালকে কৌতুক কাহিনী বলেছি। 2000 থেকে 2399 হচ্ছে বাঁধা ছকের কাহিনী, যেটা আমরা একটু পরেই পড়ব। আর 2400 থেকে 2499 সেটাকে অনির্ধারিত শ্রেণী বলা হচ্ছে বা মিসেলেনিয়াস বলা হচ্ছে, যে গল্পগুলোকে আমরা ওই ওপরের 4টের কোনো টাইপেই ফেলতে পারি না। এই টাইপগুলোর বাইরে যে গল্পগুলো তাদের আমরা 5 নম্বরে অর্থাৎ মিসেলেনিয়াস টাইপে আমরা বলছি। এবং এটা এবার এক্সপ্যান্ডিং, মানে আজ থেকে 10 বছর পরে হয়তো আরও টাইপের সংখ্যা বেড়ে যাবে। এখনও পর্যন্ত 2499 দাঁড়িয়ে রয়েছে। আবার এই যে প্রত্যেকটা টাইপ ধরো 1 থেকে 299, এর মধ্যে কীরকম আছে? বনের জন্তু আছে, গৃহপালিত পশু আছে, পাখি আছে, মাছ আছে, মানুষের সঙ্গে পশুর সম্পর্ক রয়েছে। 300 থেকে 1199 যে গল্পগুলো, সেই গল্পগুলোর মধ্যে কি আছে আমি তোমায় বলেছি, রূপকথা আছে, ফেরি টেল আছে, মার্খেন আছে। সেখানে জাদু থাকতে পারে, অতি প্রাকৃত ঘটনা থাকতে পারে, অলৌকিক ঘটনা থাকতে পারে, ধর্ম বিষয়ক ঘটনা থাকতে পারে, দুঃসাহসমূলক ঘটনা থাকতে পারে, রাক্ষস খোক্ষস থাকতে পারে, কারণ রূপকথার কথা বলা হচ্ছে। 1200 থেকে 1999 যেটা হচ্ছে কৌতুক কাহিনী বা হাসি ঠাট্টার কাহিনী, সেখানে কীরকম পাবো আমরা? গবেট বা বোকালোক পাবো, ধর্মগুরু পাবো, প্রচারকদের নিয়ে রসিকতা পাবো, এবং পাবো হচ্ছে, আমি মজা করে বলছি, গুলমারা মানে মিথ্যা ভাষণ, ভীষণ মিথ্যে কথা বলে, ভীষণ গুল মেরে মিথ্যে কথা বলে। এবং এগুলো কিন্তু সবগুলোই আঞ্চলিক। তোমাদের মনে পড়বে কালকে আমি তোমাদেরকে গোপাল ভাঁড়ের গল্প বলেছিলাম এবং বীরবলের কথা বলেছিলাম সভা কথা। অর্থাৎ গোপাল ভাঁড়ের গল্পের যে মজা, বীরবলের গল্পের যে মজা, সেটা কিন্তু আমরা ছাড়া অন্য ভাষাভাষী মানুষরাও খুব একটা বুঝবেন না। আবার 2000 থেকে 2199 যেটা, সেটা হচ্ছে একটা গল্প থেকে অন্য গল্পে চলে যায়। 2100 থেকে 2249 যেটা, সেটা ধর্তাই গল্প।
2250 থেকে 2299 অসমাপ্ত গল্প, এইরকমভাবে কিন্তু টাইপগুলোকে অসংখ্য ছকে বাঁধা হয়। ফলে আমি যদি 6টা গল্প মিলে একটা টাইপ বলি, সেই টাইপটার মধ্যে আবার নানা রকম কিন্তু সাব টাইপস থাকতে পারে। আমি তোমাদের পরিচিত কয়েকটা গল্পের টাইপ বলে দিই, একটু ইচ্ছা হলে লিখতে পারো। ধরো হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল, কালকে কথা হচ্ছিল, তার টাইপ হচ্ছে 327। ধরো সিন্ডারেলা, তার টাইপ হচ্ছে 510-এর এ। ওই যে বললাম যে উপপ্রকরণগুলো থাকবে, টাইপ থাকবে, তাহলে সিন্ডারেলা হচ্ছে 510-এর এ। স্লিপিং বিউটির কথা বললাম, স্লিপিং বিউটি হচ্ছে 410। স্নো হোয়াইট সেটা হচ্ছে 709। আমাদের দেশের গল্প আছে সুখ দুঃখ, আমি আগে বলেছিলাম গতকাল, সেটা হচ্ছে 480। শেয়াল পণ্ডিতের গল্প বারবার আসবে, আজকেও আলোচনায় আসবে, সেটাকে আবার আমরা দুটো টাইপকে মিশ্রিত করে দেখতে হবে। 56C প্লাস 66B, 56 সি প্লাস 66 বি, অর্থাৎ শেয়াল পণ্ডিতের গল্পের মধ্যে দুটো টাইপের আমরা উপাদান পাচ্ছি, ফলে একটা টাইপে তাকে ঠেলা যাচ্ছে না। তেমনি নাককাটা রাজা এবং টুনটুনির গল্পটাকে আমরা 715 নম্বরে ফেলছি। এইরকমভাবে অজস্র বিভাজন করা যায়। আর মোটিভ ইন্ডেক্স যেটা স্টিভ টমসন তৈরি করেছেন, সেটা দেখতে গেলে তো মাথাই খারাপ হয়ে যায়, কারণ আমরা টাইপেই এতগুলো ভেরিয়েশনস পাচ্ছি ABCD করে। মোটিভ ইন্ডেক্স এখনও পর্যন্ত যা খুঁজে পাওয়া গেছে শুধুমাত্র বিদেশি গল্পে, সেই মোটিভের সংখ্যা, মোটিভ ইন্ডেক্সের সংখ্যা হচ্ছে 25,000। এবং এটা আমি কিন্তু বলছি বাংলা গল্পের মোটিভ ইন্ডেক্স বাদ দিয়ে, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে দিব্যজ্যোতি মজুমদার বাংলা গল্পের মোটিভ ইন্ডেক্সকে আলাদা করে তৈরি করেছেন, যে মোটিভ ইন্ডেক্স কিন্তু 25,000 মোটিভ ইন্ডেক্সের থেকে বাইরে। তার মানে 25,000 মোটিভ ইন্ডেক্সের বাইরেও আরও মোটিভ ইন্ডেক্স আছে, এবং এটা এভার ইনক্রিজিং, এটাও বাড়ছে। তো মোটিভ ইন্ডেক্স কীরকম? প্রথম 3,000 মতন হচ্ছে লোকপুরাণ সৃষ্টি বিষয়ক, সেটা হচ্ছে এ, মানে আমাদের যে 26টা অ্যালফাবেট আছে না ইংরেজি, আমাদের যে বর্ণমালাতে, সেখানে ABCDF করে যে 26টা অ্যালফাবেট আছে, সেই অ্যালফাবেটের 3টে বাদ দিয়েছেন। এটা বাদ দিয়ে, তোমাদের এটাও ম্যাডাম বলেছেন আমি জানি, IOO আর Y, এই 3টাকে বাদ দিয়েছেন, কারণ গুলিয়ে ফেলতে যেতে পারে শূন্যের সঙ্গে বা নেয়ের সঙ্গে। এইটা বাদ দিয়ে ABCD থেকে আরম্ভ করে Z পর্যন্ত 23টি ভাগে ভাগ করা যায় মোটিভকে, এবং এই 23টি ভাগের আবার অজস্র উপভাগ রয়েছে। ধরো আমি যদি এরকম বলি তোমাদেরকে, 599 কিউ, যেটা মানে যেটাকে আমরা কিউ মোটিভ বলবো, মোটিভ নাম্বার কিউ, সেটা হচ্ছে এখানে 599টা মোটিভ আমরা পাচ্ছি। সে মোটিভগুলো কীরকম? পুরস্কার বা শাস্তি পাওয়া। বা ধরো আমি তোমাদেরকে বললাম মোটিভ নাম্বার কে, সেখানে আমরা 2299টা মোটিভ পাচ্ছি। তার একটাই থিম, সেটা হচ্ছে প্রবঞ্চনা। কিন্তু প্রবঞ্চনা নিশ্চয়ই একরকম নয়, তাহলে যখন বলা হচ্ছে 2299, 2299 রকমের মোটিভ, বোঝাই যাচ্ছে তাহলে প্রবঞ্চনারও নিশ্চয়ই 2299 রকমের ধরন খুঁজে পেয়েছেন স্টিভ টমসন। ফলত 2299.1, 2299.1.1, 2299.2.1.2, মানে এইরকমভাবে ভয়ঙ্কর একটা কাজ করা যায়। শর্মিষ্ঠা দে বসুর একটি বই আছে, তোমরা দেখতে পারো, দেবজ্যোতি মজুমদারের বই তো আছেই। এইখানে এই কত রকম বিস্তার করা যায়, অর্থাৎ একটা লোককাহিনীর মধ্যে আমরা কত রকমের শেডস, কত রকমের ভ্যারিয়েশনস খুঁজে পাই, সেটাও কিন্তু আমরা দেখতে পারি। আমি এইটাতে খুব ডিটেলিংয়ে যাচ্ছি না, কারণ তোমরা অলরেডি তো খুব ভালো করে বড় একটা ক্লাস করেছো। আমি চলে আসছি পরের পদ্ধতিটায়। সেই পরের পদ্ধতিটার দুটো ভাগ আমি তোমাদের বলেছিলাম। একটা ভাগ হচ্ছে রূপতাত্ত্বিক পদ্ধতি, যেটা 1946-এ ভ্লাদিমির প্রপ এই পদ্ধতিটাকে উদ্ভাবন করেছিলেন, এবং এই পদ্ধতিটা উদ্ভাবিত হয়েছিল মূলত রাশিয়ান ফোক টেলসকে অবলম্বন করে। আমি তোমাদের একটু আগে জার্মান ফোক টেলসের কথা বলেছি, গ্রিন ভাইদের কথা বলেছি। এই যে ভ্লাদিমির প্রপের যে পদ্ধতি, রূপতাত্ত্বিক পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু তৈরি করা হয়েছে মূলত রাশিয়ান ফোক টেলস বা ফেরি টেলস, যেগুলোকে আমরা বিলিনা বলি, সেই বিলিনাগুলোকে অবলম্বন করে তৈরি করা হয়েছে। ফলত আমি প্রথমেই বলে রাখছি যে একটি নির্দিষ্ট দেশের, নির্দিষ্ট ভাষার, নির্দিষ্ট সংস্কৃতি কেন্দ্রিক যদি একটা মেথোডোলজি হয়, এমনও হতে পারে এই মেথোডোলজিটা অন্য ভাষার, অন্য সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার করা নাও যেতে পারে, যে কারণে কিন্তু রূপতাত্ত্বিক পদ্ধতির একটা বিবর্তন ঘটে। আমরা সেই প্রসঙ্গে আসবো। তাহলে রূপতাত্ত্বিক পদ্ধতিতে যদি একটা গল্পকে বিশ্লেষণ করতে হয়, কি দেখতে হবে? ভ্লাদিমির প্রপ বলছেন যে রূপতাত্ত্বিক পদ্ধতির গোড়ার কথা, বা এই পদ্ধতির মূলে যেটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে ফাংশনাল ইউনিট। আরেকবার বলছি, রূপতাত্ত্বিক পদ্ধতি
সংস্কৃতির মূলে রয়েছে বা বেসে রয়েছে যে উপাদানটি, সেই উপাদানটিকে বলা হচ্ছে ফাংশনাল ইউনিট। হোয়াট ইজ দিস ফাংশনাল ইউনিট? এই ফাংশনাল ইউনিটটা কি? এটা হচ্ছে আলাদা আলাদা কাহিনী থাকবে এবং সে কাহিনীগুলোর মধ্যে আলাদা আলাদা চরিত্র থাকবে, কিন্তু যদি দেখা যায় আলাদা আলাদা কাহিনীর আলাদা আলাদা চরিত্রগুলি তুলনাযোগ্য বা আলাদা আলাদা কাহিনীর মধ্যে কাহিনীগত যে উপাদান রয়েছে সেই উপাদানগুলি তুলনাযোগ্য, তাহলে আমরা সবকটা গল্পকে কিন্তু অপৃথক বা সিমিলার বলবো। কারণ প্রপের মতে ওই কমন হওয়ার কারণে, ওই তুলনাযোগ্য হওয়ার কারণে প্রত্যেকটা গল্পের মধ্যে তার মানে সিমিলার ফাংশনাল ইউনিট রয়েছে। আমি এভাবে বলি, ধরো ক, খ, গ, তিনটে গল্প, তাদের মধ্যে তিনটে চরিত্র রয়েছে, রাম, শ্যাম, যদু। তিনটে আলাদা গল্প, তিনটে আলাদা চরিত্র। দেখা গেল রাম, শ্যাম আর যদু আলাদা আলাদা চরিত্র হলেও তাদের স্বভাব, তাদের আচরণ, তাদের কাজ সবকটা তুলনাযোগ্য, সবকটাকে তুলনা করা যাচ্ছে প্রায় সিমিলার। তখন অ্যাকর্ডিং টু ভ্লাদিমির প্রপ রূপতাত্ত্বিক সিস্টেমে আমরা বলবো ক, খ এবং গ গল্প তিনটি হচ্ছে সিমিলার বা অপৃথক গল্প, কারণ তাদের ফাংশনাল ইউনিট অর্থাৎ তিনটে অন্তর্নিহিত চরিত্র এবং সেই চরিত্রদের দ্বারা সৃষ্ট যে কাজকর্ম সেগুলো হচ্ছে সিমিলার। এবং প্রপ বলছেন এই যে ফাংশনাল ইউনিট, তিনি বলছেন এরকম 31টা ফাংশনাল ইউনিট রয়েছে, 31, এবং সেই 31 ফাংশনাল ইউনিটকে 9টা সূচক দিয়ে চিহ্নিত করা যায়। 31টা ফাংশনাল ইউনিট রয়েছে, যে 31টা ফাংশনাল ইউনিটকে 9টা সূচক দিয়ে চিহ্নিত করা যায়। এবং রাশিয়ান বিলিনা বা রাশিয়ান ফোকটেলে এই প্রয়োগটা তিনি করে দেখাচ্ছেন, যেহেতু করে দেখিয়ে বলছেন এই সমস্ত জিনিসটা অর্থাৎ 31টা ফাংশনাল ইউনিট আর সেইটার প্রকাশ হচ্ছে যে 9টি সূচক দিয়ে। সেই 9টি সূচককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, মানে 31টা ফাংশনাল ইউনিট আর 9টি সূচককে আমরা মূল দুটো জায়গায় ভাগ করে নিতে পারি। প্রথমটাকে বলা হচ্ছে ল্যাক, LACK, ল্যাক মানে অনুপপত্তি। প্রথমটাকে বলা হচ্ছে ল্যাক মানে অনুপপত্তি। দ্বিতীয় ভাগটাকে বলা হচ্ছে ল্যাক লিকুইডেটেড, ল্যাক LACK, ল্যাক লিকুইডেটেড, LIQUIDATED, ল্যাক লিকুইডেটেড মানে অনুপপত্তির বিমোচন। অর্থাৎ ওই যে 31টা ফাংশনাল ইউনিট, ওই যে 9টা সূচক, সমস্তটাকে মিলে প্রপের সিস্টেম অনুযায়ী রূপতাত্ত্বিক মেথোডোলজিতে সমস্ত গল্পের মধ্যেই মাত্র দুটো জিনিস থাকে বা দুটো ফাংশনাল ইউনিট থাকে। একটা ইউনিটের নাম হচ্ছে ল্যাক অনুপপত্তি, আরেকটা ইউনিটের নাম হচ্ছে ল্যাক লিকুইডেটেড মানে অনুপপত্তির বিমোচন। আমি বা অভাব বলতে পারো, অনুপপত্তির অভাব। আমি এবার তোমাদেরকে দুটো গল্প বলি, গল্প বলে বোঝাই। একটা গল্প তোমরা জানো, শিয়াল তার কাছে কুমির তার বাচ্চাদের পড়তে পাঠায় এবং তারপরে বাচ্চাগুলোকে সে খেয়ে ফেলে। প্রত্যেক দিন কুমির খোঁজ নিতে আসে, একটা করে ছানা দেখায় আর বলে হ্যাঁ ওরা ঠিক আছে। এরকম করতে করতে ছানাগুলোকে সে যখন খেয়ে ফেলে, তারপরে একটা সময় সে পেট ফেটে মরে যায়। ট্যাটন বলে আমাদের বাংলা লোককথায় একটা খুব পাজি চরিত্র রয়েছে। আমরা দেখলাম, এটা তোমরা বলো কিনা জানি না, আমাদের অনেক এরকম হলো ভীষণ ট্যাটন আছে ওই লোকটা। ট্যাটন আছে মানে হচ্ছে খুব বদমাইশ আছে লোকটা। ওই ট্যাটন হচ্ছে ঠ্যাঁটা, একটা বদমাইশ, একটা ঠ্যাঁটা একটা লোক। এই ঠ্যাঁটা বা বদমাইশ যে লোকটা, সেরকম একটা ঠ্যাঁটা লোক, তার নাম হচ্ছে ট্যাটন। সেই ট্যাটন কি করেছিল, একজন বুড়ি ছিল, সেই বুড়ির সমস্ত সম্পত্তি সে হাতিয়ে নিয়েছিল। বুড়ি বেচারি দরিদ্র গরিব বুড়ি, কী করবে, ট্যাটন সব সম্পত্তি হাতিয়ে নিয়েছিল। তারপরে বুড়িকে সে ঠকাতে পেরেছে ভেবে খুব আনন্দে গাছে উঠে হ্যাঁ 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 করে ব্যঙ্গ করে হাসতে হাসতে ফট করে গাছ থেকে সে পড়ে যায় এবং ফটাস করে তার পেট ফেটে গিয়ে সে মরে যায়। গল্প দুটো কি না, একটা পাজি শিয়াল, একটা পাজি ট্যাটন, একটা অত্যাচারিত কুমির, একটা অত্যাচারিত বুড়ি। এই যে দুটো গল্প দেখো, আমরা রূপতাত্ত্বিক পদ্ধতিতে ভ্লাদিমির প্রপের পদ্ধতিতে যদি এটাকে বিচার করতে চাই, তাহলে আমরা কীরকমভাবে দেখব। ল্যাক যেটা, আমরা সেই ল্যাকে গিয়ে দেখব শিয়াল
কুমিরের ছানা খেয়ে ফেলছে, অথবা ট্যাটন বুড়ির টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু ওই যে বললাম, দ্বিতীয় ভাগটা হচ্ছে ল্যাক লিকুইডেটেড বা অনুপপত্তির বিমোচন বা অনুপপত্তির অপসারণ। মানে এই যে অন্যায় কাজটা হলো, বাচ্চাগুলোকে খেয়ে ফেললো বা টাকাটাকে মেরে দিল, এটাকে তো শেষ করতে হবে গল্পের মধ্যে, এটাকে তো ভালো দিকে আনতে হবে। তোমরা তো জানো যে লোককথার গল্প মানেই সেখানে একটা অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, হ্যাপিলি লিভড এভার আফটার, এরকম একটা ইতিবাচকতা আনতে হবে। ফলে প্রপের মেথড অনুযায়ী যখন ল্যাকটা ঘটে যাচ্ছে, শিয়াল কুমির ছানা খেয়ে ফেলছে বা ট্যাটন বুড়ির টাকা হাতিয়ে ফেলছে, তারপরেই কিন্তু গল্পের শেষে ল্যাক লিকুইডেটেড চলে আসছে, অর্থাৎ অনুপপত্তির বিমোচন হচ্ছে। কীরমভাবে? শিয়ালটা পেট ফেটে মরে যাচ্ছে, ট্যাটন গাছ থেকে পড়ে গিয়ে মরে যাচ্ছে। দুটো ক্ষেত্রে কীরকম দেখো, অত্যাচার করছে আর অত্যাচারীর সাজা হচ্ছে। আমরা ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতিতেও কিন্তু এটাই পাচ্ছিলাম, যে বা তোমরা যে ওল্ড লটা মনে করো, ইম্পর্টেন্স অফ ইনিশিয়াল পজিশন, যেখানে কুমির এবং বুড়ি খুব দুঃখে ছিল, আর ল অফ ফাইনাল পজিশন, সেখানে কুমির এবং বুড়ি দুজনে জীবনে ভালো হচ্ছে, আর যারা খারাপ ছিল, তাকে শিয়াল এবং ট্যাটন, তারা মারা যাচ্ছে। দেখো কীরকম অদ্ভুতভাবে জিনিসটা, লটা মিলে যাচ্ছে, ওলরিকের লটা কীরকম সুন্দরভাবে মিলে যাচ্ছে। কিন্তু কিন্তু এই যে লটা, এই যে সিস্টেমটা, এই যে প্রপের যে সিস্টেমটা, আমি তোমাদের বললাম না যে রাশিয়ান ভিলেনাতে এটা ব্যবহার করা হয়েছে, রাশিয়ার বাইরের গল্পগুলোতে যদি ব্যবহার করা না যায়, এইখানে দাঁড়িয়ে আমরা অ্যালেন ডান্ডিস বলে আরেকজন প্রচণ্ড বিখ্যাত মানুষের কথা পাচ্ছি। তিনি বলছেন যে এই পদ্ধতির সীমাবদ্ধতাটা এখানেই, যে এই পদ্ধতিটা, উনি একটা ইংরেজি শব্দ ব্যবহার করছেন, উনি বলছেন দিস ইজ আ ভেরি সিম্পলিস্টিক, টু সিম্পলিস্টিক মেথড, অতীব সরল একটা পদ্ধতি, যে পদ্ধতিটা কিন্তু পরবর্তীকালে প্রপও মেনে নিচ্ছেন। তার হিস্টোরিক্যাল রুটস অফ ফেরি টেলস বলে একটা বইয়ে তিনি বলছেন যে হ্যাঁ সত্যিই তো ধরাবাঁধা ছকের মধ্যে তো লোককাহিনীর পরিবর্তন এভাবে করা যায় না, কারণ সংস্কৃতি আমরা কালকেই দেখেছি, বিশেষ করে মৌখিক সংস্কৃতি, সেটা একটা পরিবর্তনশীল, একটা চলমান প্রক্রিয়া। তাই একই ছকে সব গল্প কী করে আমি ফেলবো? এবং এইটা দেখাতে গিয়ে অ্যালেন ডান্ডিস কী বলছেন? অ্যালেন ডান্ডিস বলছেন যে ওই ল্যাক লিকুইডেটেড প্রপের এই থিওরি অনুযায়ী যদি ফোক টেলসগুলোকে আমরা ভাগ করতে যাই, আমরা কি দেখব? জাস্ট 4টে জিনিস। তার মানে অ্যাকর্ডিং টু প্রপ, গল্পের মধ্যে অত্যাচারী থাকবে, অত্যাচারিত থাকবে, অত্যাচারের পদ্ধতি থাকবে, আর অত্যাচারের প্রতিকার থাকবে। মানে সবকটা গল্পই তার মানে এইরকম একটা ধরা বাঁধা ছকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। কীরকম? অত্যাচারী মানে শিয়াল বা ট্যাটন, অত্যাচারিত মানে কুমির বা বুড়ি, অত্যাচারের পদ্ধতি মানে ছানা খাওয়া বা টাকা হাতানো, অত্যাচারের প্রতিকার মানে পেট ফেটে মরে যাওয়া বা গাছ থেকে পড়ে মরে যাওয়া। অথচ দেখো, আমরা যখন মোটিভ ইন্ডেক্স পড়ছিলাম, আমরা দেখছিলাম প্রবঞ্চনারই 2299 ধরনের প্রকরণ রয়েছে, অর্থাৎ 2299 ধরনে মানুষকে প্রবঞ্চনা করা যায়, মানুষকে ঠকানো যায়। তা যদি একটা মাত্র মোটিভের এত রকম প্রকরণ থাকে, আমরা এই 4টে মাত্র জিনিস দিয়ে গল্পকে বিচার করব কি করে? ফলে একটা জায়গায় গিয়ে আস্তে আস্তে কিন্তু প্রপের থিওরিটা, প্রপের পদ্ধতিটা পিছনে চলে যায় বা সেটা অবসলিট হয়ে যায়, এবং সেই টু সিম্পলিস্টিক পদ্ধতি থেকে অ্যালেন ডান্ডিসের এই ব্যাখ্যার সূত্রে তৈরি হয় মরফোলজিক্যাল মেথড বা আঙ্গিকবাদী পদ্ধতি, লেভি স্ট্রাউসের হাত ধরে। স্ট্রাকচারাল মেথডে একটা স্ট্রাকচারাল মেথড তৈরি হয়, স্ট্রাকচারালি একটা গল্পকে কীভাবে ভাগ করা যায়। এবং আমাদের বিস্ময় লাগে জানলে যে লেভি স্ট্রাউস এই যে স্ট্রাকচারাল মেথডটা তৈরি করেছেন, এই স্ট্রাকচারাল মেথডটার বেসে কী রয়েছে জানো? এই স্ট্রাকচারাল মেথডটার বেসে রয়েছে চমস্কির ভাষা বিজ্ঞানের তত্ত্ব। অর্থাৎ ভাষা বিজ্ঞানে চমস্কি যে তত্ত্ব ব্যবহার করেছেন, সেই তত্ত্বটা প্রয়োগ করেছেন লেভি স্ট্রাউস তাঁর স্ট্রাকচারাল বা আঙ্গিকবাদী পদ্ধতিতে। এবং সেই তত্ত্বের বা সেই পদ্ধতির মূল বক্তব্য হচ্ছে বাইনারি অপোজিশন। বাইনারি অপোজিশনের বাংলা আমরা এভাবে করি, প্রত্যক্ষ বৈপরীত্য। চমস্কি ভাষার মধ্যে যে বাইনারি অপোজিশন দেখিয়েছেন, যে প্রত্যক্ষ বৈপরীত্য দেখিয়েছেন, অর্থাৎ এটা ভার্সেস এটা, এটার বিরুদ্ধে এটা, ঠিক সেই বাইনারি অপোজিশনটা, এটার বিরুদ্ধে এটা, ওটার বিরুদ্ধে এটা, সরাসরি মুখোমুখি যে ডুয়েলটা, সেই সরাসরি মুখোমুখি ডুয়েলটা ব্যবহার করছেন লেভি স্ট্রাউস তাঁর আঙ্গিকবাদী পদ্ধতিতে। এবং বলছেন
একটা লোককথাকে বিশ্লেষণ করতে গেলে, আঙ্গিকবাদী পদ্ধতি দিয়ে তাকে ডিকনস্ট্রাক্ট করতে গেলে, তার বিনির্মাণ করতে গেলে সেখানে আসলে খুঁজতে হবে বাইনারি অপোজিশনকে। সেই বাইনারি অপোজিশন কীরকম? আমি জাস্ট অনেকগুলো অজস্র আছে, আমি দুটো তিনটে বলছি। সাদা ভার্সেস কালো, ভালো ভার্সেস মন্দ, যোগ ভার্সেস বিয়োগ। অর্থাৎ সাদা কালোর দ্বন্দ্ব, ভালো মন্দের দ্বন্দ্ব, যোগ বিয়োগের দ্বন্দ্ব, প্রত্যেকটার প্রত্যক্ষ বিপরীত। রবীন্দ্রনাথের গান তোমাদের মনে পড়বে, সাদা কালোর দ্বন্দ্বে যে এই ছন্দে নানান রং লাগে, ঠিক সেরকমভাবেই লোককথাতেও, কাহিনীতে যারা পরস্পরের প্রতিকূল, অর্থাৎ যারা পরস্পরের অপোজড টু ইচ আদার, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো বাইনারি অপোজিশন। এবং এটার সঙ্গে তোমরা মিলিয়ে নাও ওলরিকের ল অফ কন্ট্রাস্টকে। অর্থাৎ দুটো বিপরীত শক্তি যখন মুখোমুখি এসে দাঁড়ায়, তাদের মধ্যে যে বাইনারি অপোজিশনটা, তাদের মধ্যে যে প্রতিকূলতাটা তৈরি হয়, সেই প্রতিকূলতাগুলোকে বেছে নিতে হবে গল্প থেকে। এবং সেই বিপ্রতীত দুটো শক্তির মধ্যে যে দ্বন্দ্ব বা ইন্টারাকশন হচ্ছে, সেই ইন্টারাকশনের বিশ্লেষণের মধ্যে দিয়ে লোককথাকে বিশ্লেষণ করতে হবে। খুব ভুলে যাচ্ছে আমি জানি। আমি তাহলে এবারে আবার সেই প্রপের মেথড দিয়েই তোমাদের এটা বোঝাবার চেষ্টা করি। দেখো, প্রপের মেথডটা আমরা রিসেট করি। আমরা প্রপের মেথডটাকে প্রয়োগ করি এই আঙ্গিকবাদী পদ্ধতিতে, লেভি স্ট্রাউসের পদ্ধতিতে। লেভি স্ট্রাউসের পদ্ধতিতে কি বাইনারি অপোজিশন কিনে বলা হয়েছে? ভালো ভার্সেস মন্দ, সাদা ভার্সেস কালো। যদি আমরা কুমিরের গল্প দেখি, তাহলে এখানে ভালো ভার্সেস মন্দকে কুমির ভার্সেস শেয়াল। যদি ট্যাটন বুড়ির গল্প দেখি, তাহলে এখানে ভালো ভার্সেস মন্দকে বুড়ি ভার্সেস ট্যাটন। আবার যদি সাদা কালোও দেখি, তাহলে কুমির আর বুড়ি হচ্ছে সাদা, আর তাদের বাইনারি অপোজিশনে কে রয়েছে? কালো, মানে শিয়াল আর ট্যাটন। আর যদি আমরা অ্যালেন ডান্ডিসের দেখানো 4টে থিমও দেখি, সেই 4টে থিমও দেখো কীরকমভাবে মিলে যাচ্ছে, যে যখন ভালো আর মন্দের দ্বন্দ্ব হচ্ছে, তখন আসলে অত্যাচারী বনাম অত্যাচারিতের দ্বন্দ্ব হচ্ছে। আর দ্বিতীয় যেটা যোগ বিয়োগ, কীরকম দেখো, ছানা খাওয়া বা টাকা হাতানো হচ্ছে শিয়ালের জন্যে বা ট্যাটনের জন্যে যোগ, আর কুমির বা বুড়ির জন্য বিয়োগ। আর তারপরে গল্পের শেষে যখন পেট ফেটে শিয়াল মরে যাচ্ছে আর গাছ থেকে পড়ে ট্যাটন মরে যাচ্ছে, তখন বিয়োগটা কাদের হচ্ছে? বিয়োগটা হচ্ছে শিয়ালের এবং বিয়োগটা হচ্ছে ট্যাটনের। অর্থাৎ আমরা বাইনারি অপোজিশন বলতে সাদা কালো, ভালো মন্দ, যোগ বিয়োগ এইভাবে যদি দেখি, সেই অনুযায়ী গল্প বিচার করতে গেলে তাহলে কুমির শেয়ালের গল্প, বুড়ি ট্যাটনের গল্পকেও কিন্তু আমরা সুন্দরভাবে প্রপের সিস্টেমের বাইরেও বিচার করতে পারি, অ্যালেন ডান্ডিসের সিস্টেমের বাইরেও বিচার করতে পারি। তাহলে আমরা এইভাবে দেখি, ব্ল্যাক লিকুইডেটেড, ভালো মন্দ, যোগ বিয়োগ, অত্যাচারী অত্যাচারিত, অত্যাচারের প্রকার, অত্যাচারের প্রতিকার। এই যে পদ্ধতিটা, এই যে ধরো আমি প্রপের কথা বললাম, অ্যালেন ডান্ডিসের কথা বললাম, তারপর লেভি স্ট্রাউসের কথা বললাম, এইটাকে আরও সিম্পলিফাই করে দিচ্ছেন, এই স্ট্রাকচারাল পদ্ধতিটাকে আরও সিম্পলিফাই করে দিচ্ছেন যারা, দে আর আ কাপল, একজন হাজব্যান্ড ওয়াইফ, পিয়ের মারান্দা এবং এলি কোঙ্গাস মারান্দা। পিয়ের মারান্দা এবং এলি কোঙ্গাস মারান্দা, তারা এত রকম কোনো জটিলতাতেই যাচ্ছেন না। তারা এত রকম কোনো জটিলতাতে না গিয়ে স্রেফ কি বলছেন? বলছেন দেখো, গল্পের মধ্যে ওই ফাংশনাল ইউনিটি বলো আর বাইনারি অপোজিশনই বলো, যাই বলো, আমরা গল্পকে মোট দুটো ভাগে ভাগ করব। একটাকে আমরা বলবো ধনাত্মক, একটাকে আমরা বলবো ঋণাত্মক। ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, আর ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ। এবং আমরা আমাদের যদি খুব চেনা একটা গল্প দিয়ে এটা বিচার করে দেখার চেষ্টা করি, নাককাটা রাজা আর টুনটুনির গল্পটা তো আমরা সবাই জানি, তাহলে আমি সেই গল্পটা বেছে নিই। দেখো, এই গল্পটাকে যদি আমরা পিয়ের মারান্দা আর এলিকোঙ্গাস মারান্দার এই ঋণাত্মক এবং ধনাত্মক এবং ঋণাত্মক, পজিটিভ এবং নেগেটিভ, এই দুটো থিওরি দিয়ে বিচার করার চেষ্টা করি, তাহলে কি দেখব? ধনাত্মক বা পজিটিভ, তাতে কি রয়েছে? টুনটুনির টাকা তুলে নেওয়া, টুনটুনির টিপ্পনি কাটা, রাজার টাকা ফেরত দেওয়া, টুনটুনির পালিয়ে যাওয়া, রাজার ব্যাংক খাওয়া, রানীদের নাক কাটা যাওয়া, টুনটুনির আবার টিপ্পনি কাটা, টুনটুনির ফের পালানো এবং ফাইনালি রাজার নাক কাটা।
আর ঋণাত্মক বা নেগেটিভে কী পাবো? টুনটুনি টাকা রাজা কেড়ে নেওয়া, টুনটুনিকে জোর করে ধরে আনা, পালিয়ে যাওয়ার পরে আবার ধরে আনা, লাস্টলি টুনটুনিকে গিলে ফেলা, তারপর উগড়ে দিতে হয়েছিল। এইবারে যদি অঙ্কের হিসেবে আমরা দেখি, তাহলে আমরা দেখব যে পজিটিভে বা ধনাত্মকে আমরা 9টা ইউনিট পাচ্ছি, আর ঋণাত্মক বা নেগেটিভে আমরা মন্দতে আমরা 4টে ইউনিট পাচ্ছি। মানে ভালো কাজ, পজিটিভ কাজ, যোগের জায়গাটা, শুভ জায়গাটা 9টা, আর মন্দ কাজ, নেগেটিভ কাজ, বাইনারি অপোজিশনের বিয়োগের কাজটা আমরা পাচ্ছি 4টে। অর্থাৎ সমস্ত গল্পের যা কিছু কমপ্লিকেশন প্রপ করেছেন, কি অ্যালান ডান্ডেস করেছেন, কি লেভি স্ট্রাউস করেছেন, সবটাকে অ্যাবসোলুটলি সিম্পলিফাই করে আমাদেরকে এই তোমার মারান্দা দম্পতি বলে দিচ্ছেন, দেখো অত জানভাজা যেতে হবে না, গল্পের মধ্যে ইতিবাচক আর নেতিবাচক এই দুটো উপকরণ খুঁজে বার করো, এই উপকরণ খুঁজে বার করে কোনটা বেশি কোনটা কম এই বিশ্লেষণ করে গল্পটাকে কোনো একটা টাইপে, গল্পটাকে কোনো একটা বর্গে ফেলো। তাহলে দেখো এই যে রূপতাত্ত্বিক এবং আঙ্গিকবাদী পদ্ধতি বললাম, এটা কিন্তু একটা ডিরাইভড পদ্ধতি। প্রপ, ল্যাক এবং ল্যাক লিকুইডেটেড বলেছেন, সেখান থেকে আমরা আসছি লেভি স্ট্রাউসের বাইনারি অপোজিশনে, সেইখান থেকে আমরা আসছি মারান্দা দম্পতির ধনাত্মক এবং ঋণাত্মক পদ্ধতি। অ্যাবসলিউটলি সিম্পলিফাইড হয়ে যাচ্ছে, এবং যে পদ্ধতিটাকে আমরা বলছি এক্স অর ওয়াই, এক্স অর ওয়াই পদ্ধতি, মানে এক্স মানে হচ্ছে ধনাত্মক, ওয়াই মানে হচ্ছে ঋণাত্মক, বা উল্টো করেও বলতে পারো, যে কোনো একটা। এবারে আমরা চলে আসছি একদম শেষের দিকে, লাস্ট দুটো পদ্ধতি, যে দুটো ইনফ্যাক্ট মোস্ট পপুলার, মানে যে দুটো এখন বর্তমানে সব থেকে বেশি ব্যবহার করা হয়। কারণ আগের যে পদ্ধতিটা আমি বললাম তোমাদের রূপতাত্ত্বিক আঙ্গিকবাদী পদ্ধতি, ওটা সীমাবদ্ধতা হচ্ছে ভীষণ অঙ্ক করতে হয়, অ্যালজেব্রা, জিওমেট্রি, ম্যাথামেটিক্স, এই আমরা বাংলা টাংলা যারা পড়ি বা সাহিত্যও পড়ে, আমরা তারা এত অঙ্ক করতে পারি না। মনোসমীক্ষণ পদ্ধতিটা বা সাইকোঅ্যানালিটিক্যাল পদ্ধতিটা নাম শুনে বুঝতে পারছো, এটা কিন্তু গল্পের মধ্যে তাহলে কি করে, গল্পের মধ্যে দাঁড়িয়ে মানুষের চরিত্র, মানে গল্পের মধ্যে যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রের অন্তর্নিহিত অনুভবের কথাটা ব্যাখ্যা করে। এবং এই পার্টিকুলার মেথোডোলজিটাকে ব্যাখ্যা করতে গেলে মনোসমীক্ষণ পদ্ধতিতে ফ্রয়েডের 3টে কথা আমাদের খেয়াল রাখতে হয়। ফ্রয়েড আমাদের মনটাকে 3টে স্তরে ভাগ করেছেন, একটা হচ্ছে চেতন, একটা হচ্ছে অবচেতন, একটা হচ্ছে অচেতন। আমরা ইংরেজি করে বলি পারসেপ্টেবল কনসিয়াসনেস, সাবকনশিয়াস বা প্রিকনশিয়াস, আরেকটা হচ্ছে আনকনশিয়াস। এই আনকনশিয়াসটা হচ্ছে 90%, সেটাকে আমরা রিকভার করতে পারি না, আমার জন্ম মুহূর্ত থেকে সব স্মৃতি তাতে ধরা থাকে। আর বাকি 10% হচ্ছে সাবকনশিয়াস বা অবচেতন, আর দৃষ্টিগ্রাহ্য চেতন হচ্ছে যেটা আমি এখন বলছি। যেমন ধর আমি তোমাদের সাথে কথা বলছি, এটা হচ্ছে আমার দৃষ্টিগ্রাহ্য চেতন। অবচেতন কোনটা, আমি মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছি যে আমি কতক্ষণ কথা বললাম। এবং এই যে 3টে জিনিস, এই 3টে জিনিসের মধ্যে সব থেকে গণ্ডগোলের লোক হচ্ছে অবচেতনটা বা সাবকনশিয়াস বা প্রিকনশিয়াসটা। কারণ এই সাবকনশিয়াস বা প্রিকনশিয়াসের মধ্যে আবার 3টে জিনিস থাকে, একটার নাম ঈদ, একটার নাম ইগো, একটার নাম সুপার ইগো। ঈদ হচ্ছে আমাদের সহজাত জৈবিক প্রবণতা, যেরকম ধরো খিদে পাওয়া, ভয় পাওয়া, আনন্দ পাওয়া, হিংসে, লোভ, এই যে রিপুগুলো, এইগুলো সব থাকে। এই যে রিপুগুলো, যেগুলো অনেক ক্ষেত্রে খারাপ, আমাদের যত বয়স বাড়ে দেখবে আমাদের পরিবার এবং আমাদের সমাজ তার উপরে একটা অনুশাসন চাপিয়ে দেয়, সেটা হচ্ছে ইগো। অনুশাসন চাপিয়ে দিয়ে বলে ছিছি এরকম করতে নেই, ছিছি এরকম বলতে নেই, ছিছি ওরকম জিনিসটা দেখতে নেই। এই যে আমাদের ঈদের ওপরে, আমাদের সহজাত জৈবিক প্রবণতার ওপরে বাইরে থেকে একটা অনুশাসন চাপিয়ে দেওয়া হয়, এই অনুশাসনের ফলে কি হয়, আমাদের একটা অহং গড়ে ওঠে। আমরা মনে করতে থাকি আমরা পশুদের থেকে হায়ার, কারণ আমরা এগুলো কন্ট্রোল করতে পারি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে এই কন্ট্রোলটা যে করে তার নাম হচ্ছে সুপার ইগো। যে কন্ট্রোল যে করছে তার নাম হচ্ছে সুপার ইগো, এবং আমরা কন্ডিশনড থাকি যে আমরা এই সুপার ইগোর অনুশাসনকে মান্যতা দেব, তাকে আমরা অধিষ্ঠাতা মনে করব, আমরা নিয়ন্ত্রিত হব এই সুপার ইগোর দ্বারা। অর্থাৎ যে কোনো ভদ্র সভ্য মানুষের, আমরা যতজন এই স্ক্রিনের এপারে ওপারে আছি, আমরা সবাই কন্ট্রোলড বাই সুপার ইগো। কিন্তু আমার মধ্যে বা আমাদের সবার মধ্যে তো ওই ঈদটা আছে, আমাদের সবার মধ্যেই তো ওই জৈবিক প্রবণতাগুলো আছে। এরকম কেউ আছে বলতে পারবো আমার হিংসা হয় না, আমার রাগ হয় না, আমার লোভ হয় না, বলতে পারবো না।
কিন্তু ওই ওপরের অনুশাসন আর তলার জৈবিক প্রবণতা আমি দেখাবার চেষ্টা করছি সমানে মারপিট করছে। এই মারপিটটা কোথায় হচ্ছে? মারপিটটা হচ্ছে আমার অবচেতন মনের মধ্যে, আমার সচেতন মনে হচ্ছে না। এবং আমার অবচেতন মনে এই যে মারপিটটা হচ্ছে, এই মারপিটের প্রকাশ ঘটে দুভাবে। একটা হচ্ছে স্বপ্নের মধ্যে দিয়ে, সিগমুন্ড ফ্রয়েডের ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বলে একটা খুব অসাধারণ বই আছে, তোমরা যদি কখনো চাও পড়ে দেখতে পারো। আর একটা প্রকাশ ঘটে তুমি নিজের অজান্তে একটা কাজ করে ফেলছো, যে কাজটা তুমি কেন করছো জানো না, তোমার অবচেতনের সেই প্রবণতাটা, অবচেতনের সেই তোমার জৈবিক যে সহজাত প্রবণতাটা তোমাকে দিয়ে সেই কাজটা করিয়ে ফেলছে, যেটা সচেতন মনে তুমি হয়তো করতে না। তাহলে মনস্তাত্ত্বিক পদ্ধতি প্রয়োগ করে যদি আমি একটা গল্পকে বিচার করতে চাই, সেই গল্পটার বিচার করতে গেলে গল্পের অন্তর্নিহিত মানুষগুলোর, গল্পের ভেতরে মানুষগুলোর অন্তর্নিহিত যে চরিত্র লক্ষণগুলো, অন্তর্নিহিত তার যে প্রবণতাগুলো, আমাদের সেই প্রবণতাগুলোকে দেখতে হবে। এবং বলা হয় যে এই পদ্ধতিটার সবথেকে খারাপ দিকটা এটাই যে যেহেতু ফ্রয়েডের তৈরি করা এই পদ্ধতি ভীষণ রকমের যৌনতা নির্ভর। আমার যদি আমি উদ্যোক্তাদের অনুমতি নেব, যদি সময় দেন তো আমি একটা গল্পে করে দেখাবো এটা ভীষণ যৌনতা নির্ভর গল্প। ফলে যেহেতু রূপকথা, ফোক টেলস বাচ্চারাও পড়ে, এখানে এত যৌনতা নির্ভর বিশ্লেষণ ঠিক চলে না। লাস্ট চলে এসছে আমি শেষ পদ্ধতি, যেটা মোস্ট মডার্ন পদ্ধতি বলেছি, যেটাকে আমি তোমাদের বলেছি ঐতিহাসিক বস্তুবাদী পদ্ধতি। 1917 রাশিয়ান রেভলিউশনের পরে, জারদের পতন হওয়ার পরে, যখন বলশেভিকরা তোমার গণতান্ত্রিক রাশিয়াকে স্থাপন করেন, সেই বিপ্লবোত্তর রাশিয়াতে এই পদ্ধতিটি তৈরি হয়। এবং এই পদ্ধতিটি দাঁড়িয়ে রয়েছে দুজনের সিস্টেমের ওপরে। একটা সিস্টেম তোমরা জানো, যার কথা আমি গতকাল তোমাদের বলেছি, এইচ.এল. মর্গানের সংস্কৃতির সিঁড়ি। আরেকটা হচ্ছে, সেটাও খুব প্রচলিত আমাদের, চার্লস ডারউইনের থিওরি অফ এভলিউশনের উপরে। এবং এই থিওরি অফ এভলিউশন এবং এইচ.এল. মর্গানের সংস্কৃতির সিঁড়ির ওপর দাঁড়িয়ে এঙ্গেলস তৈরি করেছিলেন ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্ব, যেটাকে আমরা বলি হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। এই হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম বা ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্বটা দাঁড়িয়ে রয়েছে যে মূল ভাবনার ওপরে, সেই ভাবনাটাকে বলা হয় দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম। আমি একটু আগে তোমাদের বাইনারি অপোজিশনের কথা বলছিলাম, একটু আগে আমি তোমাদেরকে ল্যাক অ্যান্ড ল্যাক লিকুইডেটেডের কথা বলছিলাম, বৈপরীত্যের কথা বলছিলাম। দেখো, এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমও কিন্তু এইরকম একটা বৈপরীত্যের কথা বলে, কিন্তু একটু অন্যভাবে বলে। ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম কি বলে? তারা বলে বস্তু জগতের সমস্ত জিনিসই কি, বস্তু জগতে যা কিছু রয়েছে সেখানে একটা ক্রিয়াশীল শক্তি রয়েছে, যেটাকে তারা বলছে থিসিস। আর সেই ক্রিয়াশীল শক্তির সমান শক্তিধর বিপ্রতীপ আরেকটা ক্রিয়াশীল শক্তি রয়েছে, যেটাকে বলা হচ্ছে অ্যান্টিথিসিস। তার মানে থিসিসটা হচ্ছে তত্ত্ব, বাইনারি অপোজিশনের একটা দিক বা ল্যাক, আর বিপ্রতীপে সমান শক্তিশালী যে আরেকটা ক্রিয়াশীল তত্ত্ব বা অ্যান্টিথিসিস রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে প্রতিতত্ত্ব। এবং এই পদ্ধতিটা, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম পদ্ধতিটা কি বলে, যে আমাদের পৃথিবীতে সমস্ত কিছুই কিন্তু চলে এই থিসিসের সঙ্গে অ্যান্টিথিসিসের লড়াইয়ে। থিসিস অ্যান্টিথিসিস মারপিট করছে, এই মারপিটের মধ্যে দিয়ে আমাদের এই বিশ্ব পৃথিবীটা চলছে। কিন্তু শুধুই কি মারপিট করছে? মারপিট করলে তো তাহলে মারপিটে হবে, আর তো কিছু সৃজন হবে না। দেখাচ্ছেন এঙ্গেলস যে এই থিসিস অ্যান্টিথিসিসের দ্বন্দ্ব থেকে, এঙ্গেলস দেখাচ্ছেন যে থিসিস অ্যান্টিথিসিসের দ্বন্দ্বের যে প্রক্রিয়াটা চলতে চলতে তাদের মধ্যে ভাব হয়, মানে একটা সিনথেসিস তৈরি হয়। দুটো বিপ্রতীপ শক্তি লড়াই করতে করতে যেরকম দুটো রাষ্ট্রীয় শক্তির মধ্যে ভাব হয়, কিছুদিনের জন্য ট্রিটি হয়, প্যাক্ট হয়, তেমনি তাদের মধ্যে একটা প্যাক্ট হয়। প্যাক্ট হয়ে তারা কিছুদিন চলে, কিন্তু যেহেতু তাদের তো বেসিকটা আলাদা, হয়তো দুটো দুটো দেশ, হয়তো দুটো দুটো ভাবনা, হয়তো দুটো দুটো আলাদা মনস্তত্ত্ব, ফলে তাদের সেই সিনথেসিস, তাদের সেই সম্মিলনের মধ্যে আবার ভাঙন ধরে আবার একটা থিসিস তৈরি হয়, আবার একটা অ্যান্টিথিসিস তৈরি হয়, আবার তাদের মধ্যে একটা মারপিট তৈরি হয়। এবং এই পদ্ধতিটা চলতে থাকে, থিসিস ভার্সেস অ্যান্টিথিসিস, কালমিনেটিং ইনটু আ সিনথেসিস, আবার ভেঙে যাওয়া, আবার গড়া। দুই হাতের কালের মন্দিরা যে সদাই বাজে, এই গানটা রবীন্দ্রনাথের যদি পড়ো দেখবে একদম ছবির মতো এই জিনিসটাই সেখানে বলা রয়েছে। তাহলে আমরা কীরকম দেখবো দ্বন্দ্বটা? দেখো, আমরা এইচ.এল. মর্গানের তো স্তরগুলো পড়েছি, সভ্যতার 3টে স্তর পড়েছি। দেখো, সেই 3টে স্তরে আমরা এই থিওরিটাকে, এই ঐতিহাসিক বস্তুবাদী থিওরিটাকে কীভাবে দেখাবো? আমরা দেখাবো কীরকম দ্বন্দ্ব হয়। শিকারজীবী শ্রেণী, তাদের সঙ্গে পশুপালক শ্রেণীর দ্বন্দ্ব হবে।
অর্থাৎ একটা একটা প্রতিষ্ঠিত তত্ত্ব, তার প্রতিতত্ত্ব হিসেবে পশুপালক শ্রেণী আসছে। আবার পশুপালক শ্রেণীর সঙ্গে যখন শিকারজীবী শ্রেণীটা মিশে যাচ্ছে, যে সিনথেসিস তৈরি হচ্ছে, সেই সিনথেসিস থেকে একটা সময় আবার কৃষিজীবী শ্রেণীরা বেরিয়ে যাচ্ছে। তারা বলছে আমরা পশুপালন করবো না, আমরা কৃষি কাজ করবো। তাহলে আবার একটা থিসিস, আবার একটা অ্যান্টিথিসিস তৈরি হচ্ছে। এইরকমভাবে শিকারজীবী শ্রেণী ভার্সেস পশুপালক শ্রেণী, পশুপালক শ্রেণী ভার্সেস কৃষিজীবী শ্রেণী, কৃষিজীবী শ্রেণী ভার্সেস শিল্পজীবী বা শ্রমিক শ্রেণী, শ্রমিক শ্রেণী ভার্সেস ফাইনালি আরবান ফোকলোর বা শিল্পপতিরা, অর্থাৎ সমাজে, শহুরে সমাজের ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা যারা থাকেন তাদের দ্বন্দ্ব। এবং এই দ্বন্দ্বটাকে মানে এই যে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের এই যে থিসিস ভার্সেস অ্যান্টিথিসিস, এটা আরও একটাভাবে ব্যাখ্যা করা যায় স্টেট ভার্সেস চার্চ, রাষ্ট্র বনাম ধর্ম। আমরা যদি বিসর্জন নাটক পড়ি দেখবে একই জিনিস দেখানো হয়েছে। বিদেশে তো হামেশাই এটা, ইউরোপে এটা হয়ই, সেটা যে কখনো কখনো রাষ্ট্রের সঙ্গে ধর্মের দ্বন্দ্ব বাঁধে, আবার কখনো কখনো রাষ্ট্র আর ধর্ম একযোগে হাত মিলিয়ে সাধারণ মানুষকে অত্যাচার করে। রক্তকরবী গল্পে এটাই দেখানো হয়েছে। আবার কিন্তু কখনো কখনো রাষ্ট্র ধর্ম আলাদা হয়ে যায়। তাহলে এই যে ঐতিহাসিক বস্তুবাদ যে তত্ত্বটা, যেটা একদম আধুনিক তত্ত্ব, এই তত্ত্ব দিয়ে কিন্তু তার মানে শ্রেণীগত বিন্যাসের দ্বারা, শ্রেণীগত বিভাজনের দ্বারা মানুষের সঙ্গে মানুষের, শ্রেণীর সঙ্গে শ্রেণীর, ক্লাসের সঙ্গে ক্লাসের যে কনফ্লিক্ট হয়, আমরা লোককথার গল্পের মধ্যে কিন্তু সেই কনফ্লিক্টের জায়গাটুকুকেই খুঁজে বার করব। এবং সেই কনফ্লিক্টের জায়গাটুকুকে যদি আমরা খুঁজে বার করতে পারি, তাহলেই কিন্তু আমরা লোককথাকে একটা কোনো টাইপে বা একটা কোনো স্ট্রাকচারের মধ্যে ফেলে দিতে পারবো। আমি একটুখানি অনুমতি চাইব, যদি আমাকে উদ্যোক্তারা অনুমতি দেন, আমি একটি মাত্র গল্প আমি দুটো আলাদা মেথড দিয়ে একটু বলে দেওয়ার চেষ্টা করব। আমি কি আরেকটু মিনিট 10 সময় নিতে পারি? হ্যাঁ, ঠিক আছে, মানে অসুবিধা নেই তো? ঠিক আছে, মানে আসলে আমি এতগুলো থিওরি বললাম, ওদেরকে একটু না বুঝিয়ে দিলে না, মানে গল্প দিয়ে না বললে ওরা একটু বুঝতে পারবে না। আমি তোমাদেরকে স্নো হোয়াইটের যে গল্পটা, আমরা সবাই গল্পটা জানি বলেই এই গল্পটা মানে ভালো লাগবে আর কি। স্নো হোয়াইটের গল্পে কী ছিল তোমরা জানো, যে প্রচণ্ড সুন্দর ফর্সা একটি মেয়ে, সে কারণেই তার নাম স্নো হোয়াইট। তার মা মারা যাচ্ছেন এবং মা মারা যাওয়ার পরে বাবা দ্বিতীয়বার বিয়ে করেন। তার সৎমা ভীষণ খারাপ, তিনি স্নো হোয়াইটকে দু চোখে দেখতে পারেন না এবং তিনি চান যে স্নো হোয়াইটকে নির্বাসন দিতে। তার মূল কারণ হচ্ছে স্নো হোয়াইট যদি থাকে তাহলে তার যদি সন্তান হয় তারা রাজত্ব পাবে না। এবং স্নো হোয়াইট খুব সুন্দর দেখতে, সেটাও রানীমার খুব রাগের কারণ। তখন তিনি স্নো হোয়াইটকে একজন তার একজন পেয়ারের জল্লাদকে দিয়ে বলেন জঙ্গলে পাঠিয়ে দিতে বলেন। জঙ্গলে পাঠিয়ে দেয় মেরে ফেলার জন্য। মেরেও ফেলে, কী সব খাইয়ে টাইয়ে দেয়। সেখানে 7টা বেডে বেডে বামন আছে। সেই 7টা বেডে বেডে বামন স্নো হোয়াইটকে খুঁজে পায়, বাড়িতে নিয়ে আসে, তাকে বাঁচিয়ে তোলে। তারপরেও বারংবার রানী যতবার স্নো হোয়াইটকে মারবার চেষ্টা করেন, কোনো না কোনো প্রক্রিয়াতে এই 7টা বামন, 7 ডোয়ার্স, তারা স্নো হোয়াইটকে বাঁচিয়ে দেয়। ফাইনালি স্নো হোয়াইট যখন ওই বিষাক্ত আপেল খেয়ে ঘুমিয়ে পড়ে, দেখো এখানেও ঘুমন্ত রাজকন্যার কথা রয়েছে, পাশের দেশের রাজপুত্র এসে তাকে তুলে ধরে এবং মুখ থেকে বিষাক্ত আপেলটা পড়ে যাওয়াতে স্নো হোয়াইট বেঁচে ওঠে। তারপরে তারা ফিরে যায়। এবং এই গল্পের মধ্যে একটা খুব সুন্দর জিনিস রয়েছে, এটা হচ্ছে একটা আয়নার কথা বলা রয়েছে। এই যে রানী, যে সৎ মা, খুব পাজি রানী, বারে আয়না, জাদু আয়না দিয়ে সে সব দেখতে পায় এবং জাদু আয়না দিয়ে সে সব কিছু কন্ট্রোল করতে পারে। এবং জাদু আয়না দিয়ে যেদিন সে জানতে পারে যে স্নো হোয়াইট বেঁচে তো আছে, শুধু তাই নয়, সে ভীষণ সুন্দর একটা ছেলেকে বিয়ে করেছে, সে রানী হতে চলেছে পাশের রাজ্যে, সে হিংসায় ফেটে মরে যায়। আমরা সবকটা পদ্ধতি দিয়ে বলতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। আমরা ধরো যদি জাস্ট দুটো পদ্ধতি দেখি, মানে যে দুটো পদ্ধতি মোস্ট মডার্ন, মনস্তাত্ত্বিক পদ্ধতি এবং লাস্ট যে পদ্ধতিটা বললাম ঐতিহাসিক বস্তুবাদী পদ্ধতি বললাম, এই দুটো পদ্ধতি দিয়ে যদি আমরা গল্পটাকে বিচার করি। ধরো যদি আমরা প্রথমে মনস্তাত্ত্বিক পদ্ধতি দিয়ে বিচার করি, যে পদ্ধতি দিয়ে আমরা জানি যে মানুষের চরিত্রের অন্তর্নিহিত যে প্রবণতাগুলো, অন্তর্নিহিত যে সহজাত জৈবিকতাগুলো, সেইগুলোকে খুঁজে বার করা হচ্ছে। এই যে স্নো হোয়াইটের গায়ের রঙটা ধবধবে সাদা, মনোবিশ্লেষণাত্মক মেথড প্রয়োগ করলে আমরা বলবো তার গায়ের তুষার বর্ণ সাদা রঙটা কীরকম, তার নিষ্পাপ কৌমার্যের প্রতীক। সে যে কুমারী, সে যে নিষ্পাপ, সেটা হচ্ছে তার প্রতীক। তারপরে তার মায়ের আঙুলে ছুঁচ ফুটে রক্ত পড়েছিল বরফের ওপরে, মানে তার নিজের মায়ের
সেটা নির্দেশ করে কি এই মেয়েটি একদিন বড় হবে এবং বড় হওয়ার পরে তার মেয়েদের যে মাসিক সমস্যাটা হয় তার রজদর্শন হবে, অর্থাৎ সে বালিকা থেকে সে নারী হয়ে উঠবে। এবং যেই মুহূর্তে সে নারী হয়ে উঠবে বা নারী হয়ে ওঠে এবং নারী হয়ে উঠে সে বিমাতার সামনে দাঁড়ায়, তৎক্ষণাৎ তাকে দেখে বিমাতার কিন্তু মনে পড়ে যে এই মেয়েটি আমার সতীনের সন্তান, অর্থাৎ তাকে দেখলে বিমাতার তার সতীনের কথা, মৃতা জননীর স্মারক হয়ে সে যখন মায়ের সামনে দাঁড়াচ্ছে, দুটো কারণে বিমাতার খুব হিংসা হচ্ছে। একটা হচ্ছে রাজার আগের পক্ষের একটা বউ ছিল সেই হিংসা, আরেকটা হচ্ছে আমার তো বেশ বয়স হয়ে গেছে, এই মেয়েটা তো অল্প বয়সী, এই মেয়েটা তো খুব বাচ্চা। কারণ এখানে তোমরা দেখবে ধপধপে সাদা স্নো হোয়াইটের ঠোঁট দুটো টুকটুকে লাল, গাল দুটো টুকটুকে লাল, মানে সে ভীষণ সুন্দর, ভীষণ ইয়াং। তার নিজের অপহৃত যৌবনের জন্যে তার হিংসা হচ্ছে। আবার আয়নাকে যখন আমরা দেখছি, যদি আমরা আয়নাটাকে বিচার করি, এই আয়নাটা কি? এই আয়নাটা হচ্ছে রানীর অবচেতন মন। আমরা তো আমাদের অবচেতন মনকে দেখতে পাচ্ছি না, কিন্তু এই গল্পের মধ্যে অবচেতন মনের প্রতীক হয়ে আসছে আয়নাটা, অর্থাৎ রানী আয়নার মধ্যে দিয়ে নিজের আত্মরতি, যেটাকে আমরা নার্সিসিজম বলি, নিজের আত্মরতিটাকে দেখতে পাচ্ছেন, নিজের ফিলিংটাকে দেখতে পাচ্ছেন, নিজের হিংসাটাকে, নিজের ক্রোধটাকে, নিজের লোভটাকে, নিজের আক্রোশটাকে, নিজের নৃশংস চেহারাটাকে তিনি আয়নার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন। আবার ধরো যদি আমরা বাঁটুলে আসি, আচ্ছা কেন বলো তো 7টা বেঁটে বেঁটে লোককে দেখানো হলো, একটা সিঙ্গেল লোককেও তো দেখানো যেতে পারত, কিন্তু না। মনে রাখতে হবে স্নো হোয়াইট রাজকন্যা, তাকে তো একটা সাধারণ জঙ্গলে বাস করা লোক বিয়ে করতে পারে না, তাকে তো রাজকন্যাকে বিয়ে করতে হবে। কিন্তু রাজকন্যা আসার আগে পর্যন্ত, রাজপুত্রকে তাকে বিয়ে করতে হবে, কিন্তু রাজপুত্র আসার আগে পর্যন্ত তাকে তো বেঁচে থাকতে হবে। কাদের সহায়তায়? এমন মানুষদের সহায়তায় যারা তাকে বাঁচাবে কিন্তু তার নারীত্বকে ভোগ করতে পারবে না। অর্থাৎ জঙ্গলের মধ্যে একটি পরিপূর্ণ যৌবনা মেয়ে 7টি পুরুষের সঙ্গে থাকবে, তাকে তো সুরক্ষিত রাখতে হবে। তাই তাকে সুরক্ষিত রাখার জন্যে 7জন ইনকমপ্লিট বা অপূর্ণ পৌরুষের প্রতীক হিসেবে 7টা বাহনকে দেখানো হচ্ছে। দেখো 7টা বাহন 7টা পুরুষ, কিন্তু তারা অপূর্ণ পৌরুষের প্রতীক, তারা কেউ কমপ্লিট নয়। ফলে তাদের 7জনের থালা একত্র করে যে খাবার, সেইটা স্নো হোয়াইটের একার খাবার। তাদের 7জনের খাট জুড়ে দিয়ে যে একটা খাট, সেটা স্নো হোয়াইটের একটা একার খাট। মানে তারা কেউ একা কোনো নারীর ভরণ পোষণের জন্য সক্ষম হতে পারে না। ঠিক এইরকমভাবে গল্পটার মধ্যে আপেলের প্রতীক রয়েছে। তোমাদের আমি বলতে ভুলে গেছি, মনস্তাত্ত্বিক গল্পের মধ্যে প্রচুর পরিমাণে এই প্রতীকের সংকেত থাকে। চিরুনির প্রতীক রয়েছে, জামার লেসের প্রতীক রয়েছে, এবং দেখা যায় স্নো হোয়াইট জামার লেস ব্যবহার করছে, বিষাক্ত চিরুনি ব্যবহার করছে, লাল আপেলে কামড় দিচ্ছে। এই প্রত্যেকটাই কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় যদি ব্যাখ্যা করা যায়, তার প্রলোভনে পা দেওয়া। সে প্রলুব্ধ হচ্ছে, তার ভেতরে যে লোভটা রয়েছে, অর্থাৎ তার যে জৈবিক প্রবৃত্তি রয়েছে, লোভের যে জৈবিক প্রবৃত্তি, সেই প্রবৃত্তির দ্বারা সে না জেনে চিরুনি দিয়ে চুলাচ্চা দিকে বিষাক্ত চিরুনির আঘাতে সে মারা যাচ্ছে, জামার বিষাক্ত লেস জামায় লাগিয়ে সে মরে যাচ্ছে, লাস্টলি লাল রঙের আপেলে কামড় দিয়ে সে মরে যাচ্ছে। কিন্তু আপেলটা এখানে আবার যৌন চেতনার ইঙ্গিত, কারণ এই লাল রঙের আপেলটা আমাদেরকে আদম ইভের গল্পের কথা মনে করিয়ে দেবে, যে ইভের মনে যৌন চেতনার সঞ্চার হয়েছিল সর্পবেশী শয়তানের দেওয়া লাল টুকটুকে একটা আপেল খেয়ে। এবং সেই লাল আপেল খেয়ে তার যে যৌন চেতনার বিকাশ ঘটছে স্নো হোয়াইটের, পাশের রাজ্যের রাজপুত্রের চুম্বনে সেই যৌন চেতনার বিকাশটা স্বীকৃতি পাচ্ছে। কারণ তাদের গল্পের শেষে আমরা দেখতে পাচ্ছি বিয়ে হচ্ছে। আর গল্পের একদম শেষে যখন ওই যুগলের ছবি ফুটে উঠছে সৎমা বা খারাপ রানীর আয়নায়, ঈর্ষার আলোড়নে সেই রানী আক্রোশে ফেটে মরে যাচ্ছে। কেন ফেটে মরে যাচ্ছে এটাও একটু আমি তোমাদের বললাম যে যৌনতা থাকে বলে এটা সচরাচর ব্যবহার করা হয় না, কারণ ফোকটেল যে গল্পটা বাচ্চারাও পড়ে, ছোটরাও পড়ে, তার সেই যে রক্তাক্ত মৃত্যু, সে রক্তাক্ত মৃত্যুটা ইঙ্গিত করছে যে এই মেয়েটি বা স্নো হোয়াইট হচ্ছে যৌবনবতী রজস্বলা, আর আমার জীবনের এই রজমুক্তি ঘটছে আমার বার্ধক্য আগত প্রায়, যেখানে আমার ঋতু সমাপ্তি ঘটিত হবে, অর্থাৎ আমার নারীত্বের অপমৃত্যু ঘটবে। এই নিজের নারীত্বের অপমৃত্যু দেখে হিংসা এসে ফেটে মরে যাচ্ছে।
বুঝতেই পারছো ভীষণ রকমের যৌনগন্ধি একটা ব্যাখ্যা। আমি সেই কারণে আর একটা ব্যাখ্যা দিয়ে আলোচনা শেষ করবো, অনেকক্ষণ বলছি। আমরা যদি ঐতিহাসিক বস্তুবাদী পদ্ধতি দিয়ে দেখি, যেখানে তোমরা জানো যে শ্রেণীগত দ্বন্দ্বের বিচারে একটা লোককথাকে বিচার করা হচ্ছে, ঐতিহাসিক বস্তুবাদী পদ্ধতিতে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা ডায়ালেকটিক্যাল মেটারিয়ালিজমের এঙ্গেলসকৃত যে থিওরি, সেই থিওরি দিয়ে যদি আমরা এই স্নো হোয়াইটের গল্পটাকেই বিচার করি, কীরকম দেখানো হচ্ছে? স্নো হোয়াইটের সঙ্গে বিমাতার যে দ্বন্দ্ব, সেটা আসলে কিন্তু প্রপার্টি জনিত দ্বন্দ্ব। রাজত্বের মালিকানা কে পাবে? স্নো হোয়াইট মেয়ে হলেও রাজার ফার্স্টবর্ন, রাজার প্রথম সন্তান, তাহলে আইন মাফিক সম্পত্তির রাজত্বের মালিকানা বাবার পরে তার পাওয়ার কথা। ফলত সেই স্নো হোয়াইটকে যদি মেরে দেওয়া যায়, তাহলে দ্বিতীয় রানীর কোলে যে সন্তান আসবে, সেই সন্তানই রাজার সম্পত্তির অধিকারী হবে। আমরা বাংলা লোককথাতে আকছার এইগুলো দেখছি, এবং আমরা ইভেন এখনকার টেলিভিশন সিরিয়ালেও এই গল্পগুলো দেখছি। অর্থাৎ স্নো হোয়াইট এখানে কিন্তু শুধুমাত্র যে মৃতা মায়ের বা পুরনো রানীর স্মৃতিবাহক হয়ে ঘুরে বেড়াচ্ছে তা নয়, স্নো হোয়াইট কিন্তু এখানে নতুন রানীর ভবিষ্যৎ সন্তানদের প্রতিদ্বন্দ্বী হয়েও আসছে, মানে বাইনারি অপোজিশন। সে নতুন রানীর আগত সন্তানদের প্রতিদ্বন্দ্বী হয়েও আসছে। ফলে এখানে কিন্তু প্রপার্টিজনিত একটা জটিল সামাজিক পারিবারিক স্বার্থবুদ্ধির কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কি দেখতে পাচ্ছি? স্নো হোয়াইট কোথায় থাকতো? শহরে থাকতো। সে একটা রাজপ্রাসাদে থাকতো, সোনারূপে মোড়া জীবনযাপন করতো। সেখান থেকে আরবান লাইফ থেকে সে চলে যাচ্ছে কোথায়? সে অরণ্যে চলে যাচ্ছে। আমরা জানি পশুপালন থেকে কৃষিজীবী হয়ে আরবানিজম আসছে, এখানে আরবানিজম থেকে সে চলে যাচ্ছে কোথায়? অরণ্যে, একেবারে গভীর অরণ্যে, যেখানে বন্য বর্বর মানুষটাদের কথা আমরা বলেছিলাম, সেই অরণ্যে সে চলে যাচ্ছে। এবং অরণ্যে তারা কাদের সঙ্গে সে মিট করছে? 7টা বেটে বেটে বামন, যে বেটে বেটে বামনদেরকে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ অনুসারে আমরা বলতে পেরেছিলাম অপূর্ণ পৌরুষ, আর ঐতিহাসিক বস্তুবাদীতে আমরা বলবো তারা ছোট স্ট্যাটাসের মানুষ। তাদের থেকে লম্বায় অনেকটা বড় শুধু নয় স্নো হোয়াইট, তাদের থেকে স্নো হোয়াইট স্ট্যাটাসেও অনেক বড়, বিকজ শি ইজ আ প্রিন্সেস, সে একটা রাজকন্যা। আর এই 7টা ছোট ছোট ক্ষুদ্রাকার মানুষগুলো হচ্ছে সাধারণ মানুষ, কমন ম্যান। ছোট ছোট মানুষ মানে কমন ম্যান, সাধারণ মানুষ। তাহলে এরকমভাবে দেখো দুটো ক্লাসের দ্বন্দ্ব, একটা আপার ক্লাস এবং তথাকথিত একটা লোয়ার ক্লাস। এই লোয়ার ক্লাসটাকে আমাদের দুটোর মধ্যে ডিফারেন্সটাকে দেখানো হচ্ছে। কিন্তু স্নো হোয়াইট আপার ক্লাস হলেও সে কিন্তু খুব দুঃখী, মায়ের অত্যাচারে, সৎ মায়ের অত্যাচারে সে খুব দুঃখী, তাই জন্য, এবং সে ভালো মেয়ে, তাই সে ভালো মেয়ে বলে সে প্রিন্সেস হওয়া সত্ত্বেও, আপার ক্লাস হওয়া সত্ত্বেও লোয়ার ক্লাসের সঙ্গবদ্ধ জনশক্তি, অর্থাৎ এই 7টা বামন হচ্ছে সঙ্গবদ্ধ জনশক্তি, সে লোয়ার ক্লাসের সঙ্গবদ্ধ জনশক্তি কিন্তু ভালো মেয়ে আপার ক্লাসের হওয়া সত্ত্বেও তাকে বাঁচায়, তার বিপদ মুক্তি ঘটায়। এবং তারপরে কি হয়? তারপরে যখন গল্পের শেষে আমরা দেখি রাজপুত্র এসে বিয়ে করে স্নো হোয়াইটকে, খারাপ রানী মরে যায়, এবং তারপরে স্নো হোয়াইটের বাবাও যখন মারা যাবেন, স্নো হোয়াইটের বাবার রাজত্ব এবং তার শ্বশুরবাড়ির রাজত্ব দুটো এক হয়ে গিয়ে একটা অসাধারণ ভালো সম্মিলিত রাজত্বে পর্যবসিত হবে। ফলত পুরো গল্পের মধ্যে আমরা দেখতে পাই দেশটি মুক্তি পায় অত্যাচারী রানীর হাত থেকে, অত্যাচারী শাসকের হাত থেকে, এবং এই অত্যাচারের হাত থেকে সাধারণ মানুষকে বা অত্যাচারের হাত থেকে দেশকে রক্ষা করে কে? অত্যাচারের হাত থেকে দেশকে রক্ষা করে সাধারণ মানুষদের যূথবদ্ধ সংগ্রাম, যাদের সিম্বল হয়ে এই গল্পের মধ্যে আসছে 7টা বামন। অর্থাৎ ঐতিহাসিক বস্তুবাদী পদ্ধতিতে মানলে এই গল্পটাকে কিন্তু আমরা শ্রেণী সংগ্রামের দ্বন্দ্ব এবং আলটিমেটলি শ্রেণীগত যে উত্তরণ ঘটে, অর্থাৎ গণতান্ত্রিকতা অটোক্রেসি থেকে আমরা যখন গণতন্ত্রে বা সমাজতন্ত্রে বা মানুষের পৃথিবীতে যাই, সেটাও যে আসলে বিদ্রোহের হাত ধরে, মানুষের সমবেত বিদ্রোহের হাত ধরে, মানুষের সমবেত প্রয়াসের হাত ধরে হয়। রক্তকরবীর কথা আবারও মনে পড়ছে, সেই পরম
সত্যটা সেই থিসিসের সঙ্গে অ্যান্টিথিসিসের দ্বন্দ্বের মধ্যে দিয়ে যে সিনথেসিসটা সেটাই কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবং এইরকমভাবেই কিন্তু লোককথা তোমরা আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে হয়তো এতগুলো জটিল কথা তোমাদের না জানলেও চলতো, কিন্তু আমার মনে হলো যেহেতু তোমরা ফোক পড়তে শুরু করেছো, তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ফোক পড়তে বলছেন, পরবর্তীকালেও তোমরা কেউ ফোক পড়তে পারো, তাই এই এত রকমভাবে কিন্তু ফোক টেলসকে ব্যবহার করা যায়, এত রকমভাবে ফোক টেলসকে বিশ্লেষণ করা যায় এবং দুটো দিনের প্রচুর সময়